হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে হিসাব বিজ্ঞানের 10 নম্বর ক্লাস। আমরা 10 নম্বর ক্লাসে চলে আসলাম। সো আশা করি প্রত্যেকেই ভালো আছি, সুস্থ আছি। সো আমরা একটু লেট করে আসলাম, প্রত্যেকে জয়েন করি দ্রুত। আর তোমরা জানো যে আজকে হচ্ছে আমরা সমন্বয় দাখিলার উপরে ক্লাস নিব। সো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা জানো। এবং এই টপিকটার হচ্ছে কোশ্চেন ক্যালকুলেশন করতে গেলে অনেক সময় মাথায় এলোমেলো হয়ে যায়, তাই না? বাট আমরা এমন ভাবে শিখবো এই টপিকটা যেটা এর আগে তোমাকে কেউ কখনো এত শর্টকাট টেকনিকে শিখায় নাই, ঠিক আছে? যাতে পরীক্ষার হলে গিয়ে কনফিডেন্টলি তুমি খুব কম সময়ের মধ্যে কোশ্চেন আনসার করে আসতে পারো। লাস্ট ইয়ার 23-24 সেশনে এই টপিক থেকে 2টা কোশ্চেন আসছে। মনে করো এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যে সমন্বয় দাখিলা থেকে কোশ্চেন করবে না। এটা যদি চাকরির পরীক্ষা হয় সেখানেও সমন্বয় দাখিলা থেকে কোশ্চেন করবে, কারণ হিসাব বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে সমন্বয় দাখিলা, এবং একটা ঝামেলাপূর্ণ টপিকও বলা চলে। ওকে, সো প্রত্যেকে একটু দ্রুত জয়েন করি, এবং যারা যারা জয়েন করেন একটু দ্রুত মেনশন দিয়ে দাও। সবাই চলে আসুক, আমরা ধুমধারে আজকে ধুমসে একটা ক্লাস নিব। তারপর হচ্ছে যেহেতু অনেকের রেজাল্টের টেনশন, সো আশা করি ক্লাসে মনোযোগ দিলে রেজাল্টের টেনশন চলে যাবে, এবং এই রেজাল্ট নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? সো দ্রুত ঝটপট সবাই একটু জয়েন করে ফেলো। আর সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানাও, তাহলে হবে। ওকে ওকে, 47 জন অলরেডি জয়েন করছো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা জয়েন করছে, এবং যারা যারা জয়েন করেনি দ্রুত জয়েন করে ফেলো। এখন থেকে আর বলবো না, বিকজ প্রতিদিন যদি আমি এইটা নিয়ে বলি যে কেন ক্লাস করো না, ঠিক আছে, এটা আর বলবো না। যারা যারা জয়েন করছি সবাইকে স্বাগতম। আর আমরা যারা জয়েন করি একটু দ্রুত জয়েন করো, আমরা কথা না বলে সরাসরি শুরু করে দিব, ঠিক আছে? ওকে, এবং আরেকটা কথা, সেটা হচ্ছে প্রিভিয়াস যে ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকটা ক্লাস প্রতিদিনের ক্লাসের পড়া প্রতিদিন কমপ্লিট করবা। আমি যে পরিমাণ কোশ্চেন এক্সারসাইজ করাচ্ছি, তারপর তোমার উচিত কি ওই চ্যাপ্টারে বিগত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, বিগত সালে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সবগুলো এক্সারসাইজ করা। যদি করতে পারো তাহলে ওই চ্যাপ্টারে তুমি বস হবে, আর যদি না করো তাহলে কিন্তু ওই চ্যাপ্টারে অনেক ল্যাকিংস থেকে যাবে, ঠিক আছে? সো ভাইয়া, রেজাল্ট নিয়ে চিন্তায় ক্লাস করতে ঠিক পারবো না, আগে রেজাল্ট নিয়ে কিছু বলেন। সো রেজাল্ট নিয়ে কিছু বলবো, আমরা আগে ক্লাসটা শুরু করি। যেহেতু একটু লেট করে জয়েন করছি, ক্লাসটা শুরু করি, আমরা 3-4টা কোশ্চেন সলভ করি, তারপর রেজাল্ট নিয়ে কথা বলি, ঠিক আছে? এবং রেজাল্ট নিয়ে ভাই টেনশনও থেকো না, কারণ এটা আলটিমেটলি অনেক বড় কিছু, এবং এটার কারণে তোমার লাইফে অনেক বেশি ইফেক্ট পড়বে, কেরিয়ারে অনেক বেশি ইফেক্ট পড়বে, ব্যাপারটা এমন না, ঠিক আছে? রেজাল্ট যাই হোক ডাজেন্ট ম্যাটার, তুমি হচ্ছে জাস্ট ফোকাস করো তোমার পড়াশোনায়, ঠিক আছে? তাহলেই হবে, কারণ এই রেজাল্ট কতদিন মানুষ মনে রাখবে? সর্বোচ্চ 1 মাস, এর বেশি না, ঠিক আছে? এবং এটা তেমন কোনো কাজও নাই আহামরি, সেটা নিয়ে টেনশন নাই, পড়াশোনায় মনোযোগ দাও, দেখবা যে সব চিন্তা সব দূর হয়ে যাবে। এবং পাশের বাসার আন্টি কি বললো, কে কি বললো, এগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ নাই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা হচ্ছে পড়াশোনাটা শুরু করি, প্রত্যেকে নোট ডাউন করে ফেলবো। মার্কেটিং ক্লাসে গেছিলাম ভাই, ওরা তারাই দিছে। মার্কেটিং ক্লাসে গেছিলাম ভাই, ওরা তারাই দিছে, তাই যাই হোক সমস্যা নেই, কেউ তাড়াবে না, অ্যাকাউন্টিং ক্লাস সবার জন্যই, ঠিক আছে? ওকে, তো আমরা শিখবো সমন্বয় দাখিলা। সো এটা দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের সমন্বয় করতে হবে, মানে আমাদের সমান করে দিতে হবে। আমরা অগ্রিমও রাখতে পারবো না, বেশিও রাখতে পারবো না, ঠিক আছে? আমাদের হিসাবকালে যতটুকু আয় ব্যয় হয় এটা দেখানোর নামে হচ্ছে সমন্বয় দাখিলা। প্রত্যেকেই নোট করব। শুরুতেই দেখো আমরা এই কনসেপ্ট একটু জানবো, এবং তোমরা জানো যে ভাইয়া পুরা যে বর্তমানে কনসেপ্ট থেকে কোশ্চেন আসে যে সমন্বয় দাখিলা কি, স্থায়ী সম্পদ কি, সমাপনী দাখিলা কি, এই কনসেপ্ট থেকে কোশ্চেন আসে। তার মানে যদি তুমি কনসেপ্টটা পড়ো তোমার দুইটা দিকে লাভ হবে। যদি ডিরেক্টলি কোশ্চেন আসে সাথে সাথে আনসার করতে পারবে। নাম্বার 2, যে লাভটা হবে সেটা হচ্ছে এই ডেফিনেশনটা বুঝতে পারলে বা সমন্বয় দাখিলা জিনিসটা কি শুরুতে এটা ধরতে পারলে তোমার জন্য সমন্বয় দাখিলাটা সলভ করাটা, যে কোনো অ্যান্টি সমন্বয় করাটা খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো আমরা শুরুতে জানবো যে সমন্বয় দাখিলা জিনিসটা কি। তো এখানে দেখো ডেফিনেশন আছে, যে হিসাবকালে আয় অর্জিত হয় আয়কে সেই হিসাবকালে লিপিবদ্ধ করার জন্য, এবং যে হিসাবকালে ব্যয় সংগঠিত হয় ব্যয়কে সেই হিসাবকালে লিপিবদ্ধ করার জন্য হিসাবকাল শেষে যে দাখিলা দেওয়া হয় তাকে সমন্বয় দাখিলা বলে। আই রিপিট, সমন্বয় দাখিলা জিনিসটা কি, অর্থাৎ
যে হিসাবকালে আয় অর্জিত হচ্ছে সেই হিসাবকালে আয় কতটুকু হয়েছে এটুকু লিপিবদ্ধ করে দিবা। এবং যে হিসাবকালে ব্যয় সংগঠিত হয়েছে, যে হিসাবকাল বলতে বোঝাচ্ছে তুমি যে হিসাবকাল হিসাব করতেছো এই হিসাবকালে কতটুকু ব্যয় সংগঠিত হচ্ছে, এটার জন্য মূলত আমরা যে দাখিলাটা দিয়ে থাকি বছর শেষে, এটাই মূলত সমন্বয় দাখিলা। তার মানে আমরা অগ্রিমও রাখতে পারবো না, আমরা বকেয়াও রাখতে পারবো না। আমার হিসাবকালে কতটুকু আয় অর্জিত হলো, হিসাবকালে কতটুকু ব্যয় সংগঠিত হইলো, এটা দেখানোর নামই হচ্ছে সমন্বয় দাখিলা। ঠিক আছে, একদম বেসিক একটা কনসেপ্ট। তো আমরা যদি একটু তোমাদেরকে দেখাই, মনে করো তুমি 2024 সালের হিসাব করতেছো, কত সালের বলো তো? 2024 সালের। এখন এই 24 সালে তোমার কতটুকু আয় হয়েছে, এই 24 সালে কতটুকু ব্যয় হয়েছে, এটা দেখানোর নামই হচ্ছে মূলত সমন্বয় দাখিলা। এখন দেখো এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে সমন্বয় দাখিলা দেওয়া হয় হিসাব বিজ্ঞানের কোন ধারণা অনুসারে, একটা কোশ্চেন। তো দেখো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা প্রত্যেকে জানি যে বকেয়া ভিত্তি বা বকেয়া ধারণা অনুসারে কি করা হয়, সমন্বয় দাখিলা দেওয়া হয়। তার মানে এই যে বকেয়া ভিত্তি বা বকেয়া ধারণা, এটা অনুসারে কি করা হয়, সমন্বয় দাখিলা দেওয়া হয়। এখন দেখো আমরা জানি প্রত্যেকেই যে এটার আরেকটা নাম হচ্ছে হিসাবকাল বা সময়কাল। তার মানে মনে রাখবা হিসাবকাল, তার মানে মনে রাখবা হিসাবকাল, এবং এটার আরেকটা নাম হচ্ছে ভাইয়া পুরা সময়কাল। এই হিসাবকাল এবং সময়কাল ধারণা অথবা বকেয়া ভিত্তি বা বকেয়া ধারণার উপর আমাদের এই সমন্বয় দাখিলাটা দেওয়া হয়। ঠিক আছে, এখন দেখো এই বকেয়া ভিত্তির উপর প্রতিষ্ঠিত একটা নীতি আছে, সেটা হচ্ছে মিলকরণ নীতি। সেটা কি বলতো? সেটা হচ্ছে মিলকরণ নীতি, সেটা হচ্ছে মিলকরণ নীতি। এখন এই কোশ্চেনটা এভাবে আসছে, একটা রিটেন কোশ্চেন 2021 সেশনে, যে সমন্বয় দাখিলা দেওয়া হয় কোন ধারণা ও নীতি অনুসারে। তার মানে সমন্বয় দাখিলা দেওয়া হয় হিসাবকাল, সময়কাল অথবা বকেয়া ধারণা অনুসারে, এবং নীতি হচ্ছে মিলকরণ নীতি, এবং নীতি হচ্ছে মিলকরণ নীতি। তার মানে বকেয়া ভিত্তির উপর প্রতিষ্ঠিত যে নীতিটা, সেটা হচ্ছে মিলকরণ নীতি। ঠিক আছে, তার মানে সমন্বয় দাখিলা দেওয়া হয় হিসাবকাল, সময়কাল অথবা বকেয়া ধারণা অনুসারে এবং মিলকরণ নীতি অনুসারে। ঠিক আছে, এখন এই মিলকরণ নীতির উপর প্রতিষ্ঠিত আরো দুইটা নীতি আছে, একটা হচ্ছে আয় স্বীকৃতি নীতি, একটা হচ্ছে ব্যয় স্বীকৃতি নীতি। ঠিক আছে, একদম সহজভাবে বললে সেটা হচ্ছে সমন্বয় দাখিলা দেওয়া হয় হিসাবকাল বা বকেয়া ভিত্তি অনুসারে এবং হচ্ছে তোমার মিলকরণ নীতি অনুসারে। ঠিক আছে, ধারণা হচ্ছে হিসাবকাল বা সময়কাল, আর নীতি হচ্ছে মিলকরণ নীতি। ক্লিয়ার? এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো? ভাইয়া কোশ্চেন ব্যাংক সলভ করতে পারতেছি না এখন, অনেক ভালো লাগছে। কি লাগছে ভাইয়া? কোশ্চেন ব্যাংক সলভ করতে পারছি এখন, অনেক ভালো লাগছে, ইজি মনে হচ্ছে। আয়েশা সিদ্দিকী, আরো বেশি ইজি মনে হবে। আমি যেটা করতেছি তোমাদের জন্য সেটা হচ্ছে আগে হচ্ছে এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এবং যেগুলো থেকে প্রতি বছর কোশ্চেন আসতেছে এইগুলাকে আমি আগে সলভ করে দিচ্ছি, এবং এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, সমন্বয় দেখলে এটা সবাই বুঝতে পারছি তো? জ্যোতি, ওকে, নীতিগুলায় যায় ভাইয়া। সো নীতি আমরা এখনো পড়ি না রাহিমাহি, সো হোপফুলি নেক্সট উইকে আমরা নীতিগুলো পড়ে ফেলবো। ঠিক আছে, সবাই মনোযোগ দেয়। আমি হচ্ছে সমন্বয় দাখিলাটা যেটা বললাম অনেক ইজিলি শেখাবো, প্রত্যেকে মনোযোগ দেয়। তো দেখো আমরা এবার দেখব সমন্বয় দাখিলার বিষয়বস্তুগুলা এবং সমন্বয় দাখিলা মেনলি কোন হিসাবগুলা আসে। ঠিক আছে, তার মানে তোমরা জানো সমন্বয় দাখিলার বিষয়বস্তুর মধ্যে জাস্ট অগ্রিম আয়, অগ্রিম ব্যয় এবং বকেয়া আয়, বকেয়া ব্যয় আসবে। এই হচ্ছে সমন্বয় দাখিলার এন্ট্রি। তার মানে সমন্বয় দাখিলা মূলত দুই প্রকার, একটা হচ্ছে অগ্রিম সমূহ, একটা হচ্ছে বকেয়া সমূহ। ঠিক আছে, এবং আমরা কুরিন আর অবচয় এটারও সমন্বয় দাখিলা দিয়ে থাকি। এখন দেখো সমন্বয় দাখিলা শিখতে হলে ভাইয়া খুব সহজ এদিকে মনোযোগ দিতে হবে। শুরুতে দেখো অগ্রিম ব্যয় বা খরচ প্রত্যেকেরই বুঝতে হবে। শুরুতে এই অগ্রিম ব্যয় বা খরচ এটা কোন হিসাব, অগ্রিম ব্যয় বা খরচ এটা কোন হিসাব। ঠিক আছে, দেখো তোমার কোনো খরচ হয় নাই, কোনো ব্যয় হয় নাই, বাট তুমি আগে টাকা দিয়ে রাখছো। আগে যদি টাকা দিয়ে রাখো ভাইয়া, তাহলে এটা হয়ে যাবে একটা সম্পদ, যেহেতু এখনো ব্যয় হয় নাই। তার মানে যদি আমি তোমাকে বলি যে অগ্রিম ব্যয় বা অগ্রিম খরচ এটা কোন ধরনের হিসাব, তাহলে হবে ভাইয়া সম্পদ হিসাব। তাহলে কি হিসাব হবে? সম্পদ হিসাব। তার মানে এটা মূলত একটা সম্পদ হিসাব। এখন মনে রাখবা সমন্বয় দাখিলা হতে হলে অবশ্যই দুইটা হিসাব থাকে, একটা স্থায়ী আরেকটা কি বলতো অস্থায়ী। তার মানে এখানে আমরা শর্টকাট টেকনিকে শিখবো, যেটা অগ্রিম দুইটার ক্ষেত্রে একটি হিসাব বাড়বে। এটা একটু মনে রাখবা, এখানে একটি হিসাব বাড়বে, একটি হিসাব বাড়বে, একটি হিসাব হচ্ছে এখানে বাড়বে, একটি হিসাব হচ্ছে এখানে বাড়বে এবং আরেকটা হচ্ছে হ্রাস পাবে,
একটা হিসাব বাড়বে এবং আরেকটা হিসাব হচ্ছে হ্রাস পাবে। শর্টকাট টেকনিক, তারপর আমরা হচ্ছে সরাসরি জাবেদা করে দেখাবো। আরেকটা কি করবে, আরেকটা হচ্ছে হ্রাস পাবে। এখন বাড়বে কোনটা, বাড়বে হচ্ছে অস্থায়ী হিসাব, এটা মনে রাখবা, বাড়বে হচ্ছে অস্থায়ী হিসাবটা, বাড়বে কোনটা, অস্থায়ী হিসাবটা, আর স্থায়ী যেটা সেটা হচ্ছে কমবে। ওকে, এবার দেখো খুব সহজেই বুঝার ট্রাই করো, এই পয়েন্ট একটু মাথায় রাখবা। যেমন অগ্রিমের ক্ষেত্রে দুইটা হিসাব, একটা বাড়বে এবং একটা কি করবে, কমবে। এখন দেখো এখানে কোনটা বাড়বে, বাড়বে হচ্ছে অস্থায়ীটা, আর কমবে কোনটা, স্থায়ীটা। এখন দেখো আমরা শুরুতেই শিখছি যে এখানে এই পুরোটা হচ্ছে একটা সম্পদ হিসাব, তার মানে অগ্রিম ব্যয়, এই অগ্রিম ব্যয় পুরোটা হচ্ছে একটা সম্পদ হিসাব। ক্লিয়ার? এখন দেখো এখানে মনে রাখবো দুইটা হিসাব আছে, একটা হচ্ছে যে ব্যয় বা খরচ একটা হিসাব, এখানে ব্যয় বা খরচ একটা হিসাব, এবং অগ্রিম ব্যয় পুরোটা একটা হিসাব, সম্পদ হিসাব। তার মানে এখানে ব্যয় বা খরচ একটা হিসাব আর অগ্রিম ব্যয় পুরোটা মানে কি সম্পদ হিসাব। এখানে দুইটা হিসাব আছে, একটা ব্যয় হিসাব, একটা সম্পদ হিসাব। তার মানে আমি বলছি কি, অগ্রিম থাকলে কোনো কথা নাই, জাস্ট তোমার দুইটার মধ্যে একটা হিসাব বাড়বে আর একটা কমবে। এখন বাড়বে কোনটা, অস্থায়ীটা, কমবে কোনটা, স্থায়ীটা। তাহলে দেখো এই অগ্রিম ব্যয়ের যদি সমন্বয় দাখিলা দেওয়া হয়, তাহলে আমার এই যে ব্যয়, ব্যয় বা খরচ কি করবে, এই ব্যয় বা খরচ হচ্ছে বৃদ্ধি পাবে, ব্যয় বা খরচ কি হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, ব্যয় বা খরচ কি হবে, বৃদ্ধি পাবে। এবং এখানে সম্পদ কি করতেছে, সম্পদ হচ্ছে হ্রাস পাচ্ছে, সম্পদ হচ্ছে হ্রাস পাবে। ক্লিয়ার? তার মানে আরেকবার বলতেছি, যদি তোমার অগ্রিম ব্যয় অথবা অগ্রিম খরচের সমন্বয় দাখিলা দেওয়া হয়, তাহলে আমাকে একটু পানি দিতে বললেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে তোমার অস্থায়ী হিসাবটা, ব্যয়টা বা খরচটা হচ্ছে তোমার বাড়বে। ডাজন্ট ম্যাটার, আরে তাহলে হচ্ছে তোমার ব্যয় বা খরচ বৃদ্ধি পাবে এবং সম্পদটা হ্রাস পাবে। অগ্রিমের ক্ষেত্রে কোনো কথা নাই, একটা বাড়বে একটা কমবে, আর বকেয়ার ক্ষেত্রে তো একদম ইজি, দুইটাই বাড়বে। ঠিক আছে, সো এই কনসেপ্টে সবাই বুঝতে পারছি কিনা একটু বলি আমরা, এটা সবাই ক্লিয়ার, বুঝতে পারছি কিনা বলো। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ। আমি একটু বেশি বলতেছি যাতে বুঝতে পারো। এখন দেখো দুর্বোধ্য নিয়ম, ব্যতিক্রম নিয়ম, এটা হচ্ছে আমাদের পারতে একটু কষ্ট হয়। তাহলে যদি ব্যয় বা খরচের, অগ্রিম ব্যয় বা খরচের সমন্বয় দাখিলা দেওয়া হয়, তাহলে আমার ব্যয় বা খরচ বৃদ্ধি পাচ্ছে এবং সম্পদ হ্রাস পাচ্ছে। ব্যতিক্রমটা নিয়ম, সেটা হচ্ছে যদি না দেওয়া হয় ভাইয়া, যদি অগ্রিম ব্যয় বা খরচের তোমার জাবেদা দাখিলা অথবা সমন্বয় দাখিলা দেওয়া না হয়, তখন জাস্ট বিপরীত হয়ে যাবে, তখন ব্যয় বা খরচটা হ্রাস পাবে আর সম্পদ বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক আছে, এটাই তোমার দুর্বোধ্য, এটাই তোমার ব্যতিক্রম নিয়ম। ঠিক আছে, দেওয়া হলে ব্যয় বা খরচ বৃদ্ধি পাচ্ছে, আর যদি না দেওয়া হয় তাহলে কি হচ্ছে, তাহলে তোমার এটা উল্টা হয়ে যাবে। দ্যাটস ইট, এইটুকুই, সবাইটুকু বুঝতে পারছি। এখন দেখো এটা যদি জাবেদা করো, ব্যয় বা খরচ ডেবিট এবং অগ্রিম ব্যয় কি হয়ে যাবে, ক্রেডিট। এটা যদি আমরা জাবেদা করি, দেখো এটার যদি আমরা জাবেদা করি, তাহলে ব্যয় হিসাব মানে ব্যয় হিসাব, ব্যয় হতে পারে ভাড়া, ব্যয় হতে পারে তোমার বেতন, ব্যয় হতে পারে মজুরি, এবং অগ্রিম ভাড়া হিসাব কি হয়ে যাবে, এই অগ্রিম ভাড়া হিসাব হয়ে যাবে তোমাদের ক্রেডিট, অগ্রিম ভাড়া হিসাব হয়ে যাবে ক্রেডিট। তা আলটিমেটলি একই জিনিস, দেখো এখানে ব্যয় বৃদ্ধি পাচ্ছে আর অগ্রিম ভাড়া নামক সম্পদ কি করছে, হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এটা ক্লিয়ার? এখন যেটা আমরা সলভ করব, এটা সবচেয়ে সহজ। এত পড়ে চান্স পেয়ে লাভ কি, একদিন তো মরেই যাব। ভাইয়া যদি এটা ভাবো তাহলে তুমি আগেই মরে যাও, চান্স পাওয়ার আগেই মরে যাও, এটাই লাভ। তাহলে হচ্ছে এক্সট্রা কোনো প্রেশারও নেওয়া লাগবে না। ঠিক আছে, ওকে, তো আমরা আরেকবার একটু রিপিট করব। দেখো কোনো কথা নাই, একদম শর্টকাট টেকনিক শেখার জন্য মনে রাখবা যে এখানে অগ্রিম যদি থাকে, এটা ব্যয় হোক এটা আয় হোক, একটা হিসাব বাড়বে, বাড়বে কোনটা, অস্থায়ীটা, আর স্থায়ী হিসাবটা কি করবে, হ্রাস পাবে। এখন দেখো অগ্রিম ব্যয় পুরোটা একটা সম্পদ হিসাব, অগ্রিম ব্যয় একটা সম্পদ হিসাব, মনে রাখবে এখানে দুইটা হিসাব আছে, এই ব্যয় বা খরচ একটা হিসাব অস্থায়ী, আর অগ্রিম ব্যয় পুরোটা একটা সম্পদ হিসাব স্থায়ী। এখন এটার সমন্বয় দাখিলা দেওয়া হলে ব্যয় বা খরচ বৃদ্ধি পাবে এবং তোমার সম্পদ হ্রাস পাবে। ঠিক আছে, ব্যতিক্রম নিয়ম, যদি না দেওয়া হয় তাহলে কি হবে, তখন হচ্ছে ব্যয় বা খরচ হ্রাস পাবে, সম্পদ বৃদ্ধি পাবে, জাস্ট বিপরীত করে দিবা। ওকে, প্রত্যেকে ক্লিয়ার? ওকে, এখন আমরা চলে যাব যেটা থেকে সমন্বয় দাখিলা সবচেয়ে বেশি কোশ্চেন আসে, এবং এটা থেকে গত বছরের কোশ্চেন আসছে, তার আগের বছরের কোশ্চেন আসছে, তার আগের বছরের কোশ্চেন আসছে। তার মানে এখানে আমাদের জানা লাগবে ভাইয়া পুরা যে অগ্রিম আয়, এই অগ্রিম আয় এই জিনিসটা কোন হিসাব। দেখো অগ্রিম আয়, অনুপার্জিত আয়, অনর্জিত আয়, তিনটা একই জিনিস, জাস্ট বিকল্প নাম। তার মানে অগ্রিম,
অনুপার্জিত অনর্জিত একই জিনিস। তো আমাকে শুরুতেই বলো তো ভাইয়া অগ্রিম আয় এটা কোন হিসাব? এটা হচ্ছে মূলত একটা দায় হিসাব। এটা কি হিসাব বলো তো? এটা হচ্ছে একটা দায় হিসাব। কেন বলো তো? কারণ হচ্ছে তুমি সার্ভিস না দিয়ে টাকা নিয়ে আসছো, তার মানে কি এটা একটা দায়। মনে করো আই এডুকেশনে তোমরা ভর্তি হইছো, প্রত্যেকে সবাই আই এডুকেশনে ভর্তি হইছো, তোমরা অলরেডি আগে টাকা পে করে দিছো। এখন আমরা কি দায়বদ্ধ না তোমাদের কাছে? যেহেতু তোমাদের এখনো সার্ভিস আমরা দেই নাই পুরোপুরি, আমরা আগে টাকা নিয়ে আসছি, আমরা কি তোমাদের প্রতি দায়বদ্ধ না? তো অগ্রিম আয়টা, অনর্জিত আয়টা, অনুপার্জিত আয়টা হচ্ছে মূলত সেবা না দিয়ে টাকা নিয়ে আসা, এটা মূলত একটা দায়। তাহলে অগ্রিম আয় পুরোটা হচ্ছে একটা দায় হিসাব। কি হিসাব? দায় হিসাব। মনে রাখবা এখানে অগ্রিম আয় পুরোটা একটা দায়, আর এখানে আরেকটা হিসাব আছে আয় হিসাব। স্থায়ী হচ্ছে তোমার দায় আর অস্থায়ী হচ্ছে কি আয় হিসাব। তাহলে আমরা যদি অগ্রিম আয়, অনুপার্জিত আয়, অনর্জিত আয়ের যদি আমরা সমন্বয় দাখিলা দেই, তাহলে আমাদের কি হবে বলতো? আয় বৃদ্ধি পাবে। অস্থায়ী যেমন আয় বৃদ্ধি পাবে, কি বৃদ্ধি পাবে? আয় বৃদ্ধি পাবে। এবং হচ্ছে আমাদের এই দায়টা কি হবে তখন? দায়টা হচ্ছে হ্রাস পেয়ে যাবে। দায় কি করবে ভাইয়া? দায় হচ্ছে হ্রাস পেয়ে যাবে। দায় কি করবে? হ্রাস পাবে যদি আমরা সমন্বয় দাখিলা দেই। এখন দেখো যদি কোশ্চেনটা ব্যতিক্রম নিয়ম আসে, এই কোশ্চেনটাকে এই অবস্থায় আসছে, যদি ব্যতিক্রম নিয়ম আসে তাহলে কি করতে হবে? তখন কোশ্চেনটা আসবে যে অগ্রিম আয়ের সমন্বয় দাখিলা না দেওয়া হলে কি হবে? দেওয়া হলে কি হচ্ছে ভাইয়া? দেওয়া হলে তোমার হচ্ছে আয় বৃদ্ধি পাচ্ছে এবং দায় হ্রাস পাচ্ছে, তাই না? যদি না দেওয়া হয় তখন বিপরীত হয়ে যাবে, তখন হচ্ছে আয় হ্রাস পাবে, দায় কি করবে? বৃদ্ধি পাবে। দেখো কতটা সহজ। জাস্ট একটা কনসেপ্ট মনে রাখবা যে অগ্রিমের ক্ষেত্রে একটা হিসাব বাড়বে, একটা কমবে। বাড়বে কোনটা সেটাও আমরা জানি, অস্থায়ীটা, আর স্থায়ীটা কি করবে? কমে যাবে। ঠিক আছে? এখন দেখো যদি এটা জাবেদা দাখিলা দাও সেক্ষেত্রে তোমার সেমই আসতেছে। এখানে আয় যদি বৃদ্ধি পায় তার মানে আয় হিসাব সমূহ হয়ে যাবে ক্রেডিট। আলটিমেটলি একই জিনিস, কিন্তু আয় হিসাব সমূহ হয়ে যাবে ক্রেডিট, এবং এই অনুপার্জিত আয় নামক দায় কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। অনুপার্জিত নামক আয় কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। ঠিক আছে? যদি জাবেদা দাখিলা দাও। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের খেলা, এইটুকুই। ওকে, সবাই ক্লিয়ার? দেখো এটা কতটা সহজে আমরা শেখালাম, এবং তুমি জাস্ট মেইন কনসেপ্টটা মনে রাখবা অগ্রিমের ক্ষেত্রে একটা হিসাব বাড়ে, একটা কমে। ঠিক আছে? তার মানে এখানে দুইটা হিসাব আছে, মনে করবা যে অগ্রিম আয়, অনুপার্জিত আয় বা অনর্জিত আয়, এটা হচ্ছে একটা দায় পুরাটা, আর এখানে আয় একটা হিসাব, দায় একটা হিসাব। যদি আমরা সমন্বয় দাখিলা করি তাহলে আমাদের আয় বৃদ্ধি পাবে, তার মানে আমাদের আয় বৃদ্ধি পাবে এবং দায় হ্রাস পাবে। যদি না দেওয়া হয়, ব্যতিক্রম নিয়ম, যদি না দেওয়া হয় সমন্বয় দাখিলা, তখন ভাইয়া আয় হ্রাস পাবে, দায় কি করবে? বৃদ্ধি পাবে। দ্যাটস ইট, বেসিক কনসেপ্টটা মনে রাখলে হবে। ওকে, এবার আমরা যেটা শিখবো বকেয়াটা। দেখো বকেয়াটা আরো অনেক ইজি। ঠিক আছে সুফিয়ান? বকেয়াটা আরো ইজি। কেন ইজি? কারণ বকেয়ার ক্ষেত্রে দুইটা পক্ষই বাড়বে। ওকে, সো মনে রাখবা এই কনসেপ্টটা যে বকেয়ার ক্ষেত্রে দুইটা পক্ষই বৃদ্ধি পাবে। দুইটা পক্ষই কি করবে? এই দুইটা পক্ষই হচ্ছে ভাইয়া পুরা বৃদ্ধি পাবে। বকেয়ার ক্ষেত্রে দুইটা পক্ষই বৃদ্ধি পাবে, দুইটার ক্ষেত্রে। এখন আমাকে একটা একটা করে বলো, বকেয়া আয় বা রাজস্ব এই জিনিসটা কি? এই বকেয়া আয় বা রাজস্ব হচ্ছে একটা দায়। বকেয়া আয় বা রাজস্ব হচ্ছে একটা দায়। এখন দেখো এই জিনিসটা আসলে আমরা একটু শিখি। সেটা হচ্ছে মনে করো তোমাদের দেশে, বাংলাদেশে তোমাদের সবার ফেভারিট নায়ককে? জায়েদ খান, আর হচ্ছে কি বলতো? হিরো আলম। তার মানে জায়েদ খান এবং হিরো আলম টাইপের যে নায়ক আছে, এরা যদি হচ্ছে কোনো মুভিতে চুক্তিবদ্ধ হয়, এরা যদি কোনো যদি ডিরেক্টরের কাছে কোনো মুভিতে চুক্তিবদ্ধ হয়, দেখবে এদেরকে আগে জীবনও টাকা দিবে না, অ্যাডভান্স টাকা দিবে না, হয়তো হচ্ছে মুভির কাজ সম্পূর্ণটা কমপ্লিট করার পর তাদেরকে টাকা দিব। তার মানে তারা ভাই পাগল ছাগল যাই হোক, তারা যেহেতু করে ফেলছে, আগে যেহেতু কাজ করে ফেলছে, তার মানে এটা কি তাদের প্রাপ্য, অবশ্যই কি তারা টাকাটা পাবে। সো বকেয়া এটা হচ্ছে এটাই যে অলরেডি তুমি সেবা দিয়ে দিছো, বাট টাকা এখনো তোমাকে দেয় নাই, টাকা এখনো তোমাকে পরিশোধ করা হয় নাই, এটা মূলত হচ্ছে কি বকেয়া আয়। ঠিক আছে? তার মানে এটা সম্পদ। যেহেতু ওই যে হিরো আলম, যেহেতু জায়েদ খান, এরা অলরেডি সার্ভিস দিয়ে ফেলছে, কাজ করছে, তার মানে এটা তাদের প্রাপ্য হয়ে গেছে। ঠিক আছে? এই জন্য বকেয়া আয়কে বলা হয় কি একটা সম্পদ। ওকে, এখন দেখো কতটা সহজ। এই বকেয়ার যদি তুমি হচ্ছে ভাইয়া, এই বকেয়ার যদি তুমি সমন্বয় দাখিলা দাও, মনে করো এখানে আয় একটা হিসাব, তার মানে এখানে তোমার বকেয়া হচ্ছে সম্পদ বৃদ্ধি পাবে এবং আয়ও বৃদ্ধি পাবে। তার মানে সম্পদ বৃদ্ধি পাবে এবং আয়ও বৃদ্ধি পাবে। ঠিক আছে? দেখো আমরা কিন্তু সমন্বয় দাখিলা এখান থেকে পুরোটা ক্লিয়ার করতেছি। আমরা এখানে দায় কেন লিখছি? এটা হচ্ছে একটা সম্পদ। ঠিক আছে? তার মানে এখানে বকেয়া হচ্ছে সম্পদ বৃদ্ধি পাবে এবং আয়ও বৃদ্ধি পাবে। ঠিক আছে? সম্পদ বৃদ্ধি পাবে এবং আয়ও বৃদ্ধি পাবে। ক্লিয়ার? তার মানে বকেয়া আয় হচ্ছে একটা সম্পদ।
প্রথমে কিন্তু একটু ভুল লেখা হয়েছিল, এখানে সম্পদ হবে। ঠিক আছে, তো দেখো বকেয়ার যদি আমরা সমন্বয় দাখিলা দেই তাহলে আমাদের সম্পদ বৃদ্ধি পাবে এবং আয়ও বৃদ্ধি পাবে। প্রত্যেকে ক্লিয়ার? দুইটা পয়েন্টে বৃদ্ধি পাবে। ওকে, এখন যদি ভাইয়া এটা যদি দেওয়া না হয়, যদি কোশ্চেনটা এইভাবে আসে যে বকেয়া আয়ের সমন্বয় দাখিলা যদি না দেওয়া হয়, ভাই যদি না দেওয়া হয় তাহলে কি হবে? দেওয়া হলে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আয় বৃদ্ধি পাচ্ছে। যদি না দেওয়া হয় তখন আয়ও হ্রাস পাবে, সম্পদের হ্রাস পাবে। ক্লিয়ার? একদম সহজ। এখন দেখো এই বছর একটা কোশ্চেন আসছে এখান থেকে যে টেস্ট বিশ্লেষণে চৈতি ট্রেডার্সের বকেয়া সমন্বয় সাধন করেনি, তাহলে হচ্ছে তোমার কি প্রভাব ফেলবে? ঠিক আছে, এই টাইপের একটা কোশ্চেন আসছে। তো এগুলো খুবই সহজ। ওকে, নীলা আলমগীর, ওকে, হ্যাঁ বকেয়া একটা সম্পদ। ওকে, তারপরে আমরা দেখবো পরেরটা দেখো খুব ভালো করে মনোযোগ দেই, রেজাল্ট নিয়ে আমরা কথা বলবো, আগে আমরা এইটুকু শিখি, এই বেসিকটা কিন্তু খুবই দরকার। এবার দেখো বকেয়া ব্যয় বা খরচ, এটা মূলত একটা দায়। ঠিক আছে, এটা মূলত একটা দায়। আমরা জানি এটা সমন্বয় দাখিলা দিলে একটা বাড়ে একটা কমে, তাহলে বকেয়া ব্যয়ের সমন্বয় দাখিলা দিলে তোমার এখানে কি হবে বলো তো? এখানে ব্যয় বৃদ্ধি পাবে, ব্যয়টা বৃদ্ধি পাবে এবং দায়ও বৃদ্ধি পাবে। ঠিক আছে, দায়ও বৃদ্ধি পাবে। এখন দেখো ব্যতিক্রম নিয়ম যদি আমরা শিখি তাহলে কি হবে? যদি না দেওয়া হয়, এই বকেয়া যদি সমন্বয় দাখিলা না দেওয়া হয় তখন কি হবে? তখন ভাই জাস্ট বিপরীত হয়ে যাবে, তখন ব্যয়ও হ্রাস পাবে, এবং তোমার হচ্ছে ভাইয়া দায়ও হ্রাস পাবে, এবং দায়ও কি করবে? হ্রাস পাবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম। ওকে, সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? সাকিন আহমেদ, রেসপন্স করতে হবে। আমি যেটা বলতেছি বারবার, ক্লাসে ভাই প্রত্যেকে মনোযোগ দেই। এই রেজাল্ট সাময়িক সময়ের জন্য, এটা কিছুই না। সেটা নিয়ে তোমরা যদি পাগলামি করো মানে এটা বোকামি হবে। ঠিক আছে, হয়তো তোমাদের কাছে তোমাদের অবস্থান থেকে অনেকটা মনে হচ্ছে টেনশন কাজ করতেছে, এটা স্বাভাবিক, প্রত্যেকেরই করে। বাট আমরা ভাই এখান থেকে বের হয়ে আসো। ঠিক আছে, তাই নি? সবাই ক্লিয়ার? তো দেখো বকেয়া ব্যয় বা খরচ ছিল একটা দায়। এখন বকেয়া ব্যয় বা খরচের ছিল একটা দায়, যদি আমরা সমন্বয় দাখিলা দেই, আমরা বেসিক কনসেপ্ট ছিল যে বকেয়ার ক্ষেত্রে দুইটা পক্ষই বাড়বে, তার মানে এখানে দায়ও বৃদ্ধি পাবে, ব্যয়ও বৃদ্ধি পাবে। যদি না দেওয়া হয় ভাইয়া, ব্যতিক্রম নিয়মটা যদি না দেওয়া হয় তখন কেটার জাস্ট বিপরীত হয়ে যাবে এই খেলা। ওকে, এখন সর্বশেষ আমরা যেটা শিখবো, দেখো আমরা জানি যে বকেয়া বলতে মূলত অগ্রিম আর বকেয়াকে সমন্বয় দাখিলা বলতে মূলত বকেয়া এবং অগ্রিমকে বোঝায়, বাট আরো দুইটা টার্ম কিন্তু এখানে আসবে। মনে করো কুঋণ সঞ্চিতি এবং হচ্ছে অবচয়, এই দুইটা মূলত কি? ব্যয় বা খরচ। এই দুইটা মূলত কি বলতো? এই দুইটা মূলত হচ্ছে ব্যয় বা খরচ। তার মানে কুঋণ সঞ্চিতি বা অবচয় ব্যয় বা খরচ, আর ব্যয় বা খরচ সম্পর্ক কার সাথে? সম্পদের সাথে। এটা সম্পর্ক কার কাছে বলতো? সম্পর্ক হচ্ছে সম্পদের সাথে। এখন একদম সিম্পল, আমরা অগ্রিম ব্যয় শিখছি না, এখন এই কুঋণ সঞ্চিতি এবং অবচয় এই দুইটার ক্ষেত্রে সেম কাহিনী। এখানে তোমার সেই অগ্রিম ব্যয়ের মতো যাবে হবে, কারণ এই দুইটা হচ্ছে ব্যয়। আর সমন্বয় দাখিলা জিনিসটা কি? যে আমার হিসাবকালে কতটুকু ব্যয় হয়েছে এটা আমি দেখাবো। তার মানে হিসাবকালে যদি তুমি ব্যয় দেখাও তাহলে তোমার ব্যয়টা কি করবে? বৃদ্ধি পাবে না। তার মানে এটার যদি আমরা সমন্বয় দাখিলা করি ভাইয়া, তাহলে ব্যয় কি করবে বলতো? তাহলে ব্যয়টা হচ্ছে বৃদ্ধি পাবে, এবং আমার সম্পদ কি করবে? হ্রাস পাবে। এটা হচ্ছে অবচয় আর নতুন কুঋণ সঞ্চিতির সমন্বয় দাখিলার প্রভাব। ঠিক আছে, এখন দেখো যদি না দেওয়া হয় ব্যতিক্রম নিয়মটা, তখন বিপরীত হয়ে যাবে, তখন ব্যয় হ্রাস পাবে, সম্পদ হ্রাস পাবে, তখন ব্যয় হ্রাস পাবে এবং সম্পদ কি করবে? বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ওকে, তার মানে এখানে আমরা আরেকটা জিনিস ক্লিয়ার করবো, সেটা হচ্ছে অনেকের কোশ্চেন যে ভাইয়া কুঋণ সঞ্চিতি, তাই না? এই কুঋণ সঞ্চিতি এটা মূলত কি? এখন দেখো এই কুঋণ সঞ্চিতি হচ্ছে নতুনটা, আর কুঋণ সঞ্চিতিটা মূলত একটা ব্যয়। আর পুরাতন কুঋণ সঞ্চিতি এটা হচ্ছে একটা বিপরীত সম্পদ। ক্লিয়ার? ওকে, তার মানে কুঋণ সঞ্চিতি এবং অবচয় এই দুইটা সমন্বয় দাখিলা যদি আমরা দেই, এই দুইটা হচ্ছে ব্যয়। তার মানে ব্যয় যদি বাড়ে ভাই, তাহলে সম্পদ হ্রাস পাবে। তা আমার সমন্বয় দাখিলা জিনিসটা কি? যে আমার হিসাব করলে কতটুকু ব্যয় সংগঠিত হয়েছে, এই ব্যয়টুকু আমরা দেখাবো, তাই না? তাহলে এখানে ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং সম্পদ কি করছে? হ্রাস পাচ্ছে। যদি আমরা অবচয় এবং কুঋণ সঞ্চিতি আমরা যদি সমন্বয় দাখিলার প্রভাব দেখাই, ব্যয় বাড়তেছে, সম্পদ হ্রাস পাইতেছে। যদি ভাই
এটা যদি বলে যে অবচয় বা কুড়িন সঞ্চিতির সমন্বয় দেখলে না দেওয়া হলে কি হবে, না দেওয়া হলে তখন জাস্ট বিপরীত হয়ে যাবে, তখন ব্যয়টা হ্রাস পেয়ে যাবে, সম্পদটা বৃদ্ধি পেয়ে যাবে। ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার? এই ছিল সমন্বয় দাখিলা এবং এটা আমরা এ টু জেড ক্লিয়ার করলাম। এবার আমরা হচ্ছে সমন্বয় দাখিলার ম্যাথগুলো দেখবো, কত টাইপের ম্যাথ আছে সেটা আমরা ক্লিয়ার করবো। ওকে, সো এখানে আমি তোমাদের প্রিভিয়াস এর সবচেয়ে বেশি কোশ্চেন আসছে থিওরি থেকে, এবং এই যে অনুপার্জিত এটা থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসে। বাট আমি ম্যাথ শেখাবো, আমি তোমাদের 3টা 4টা ক্যাটাগরি ম্যাথ শেখাবো, যদি কোশ্চেন আসে আমরা যদি পারি। ঠিক আছে? হ্যাপি বলছো, একদম ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে ক্লিয়ার হতে হবে এবং ক্লাসে ভাই আমার সাথে সাথে পড়তে হবে। তোমরা মোবাইলের সামনে আছে কি হয়েছে সেখানে বসে বসে পড়ো। এই যে আমি তোমাদের শিখাচ্ছি বকেয়া আয় বা রাজস্ব, এটা কি? বকেয়া আয় বা রাজস্ব হচ্ছে কি একটা সম্পদ। তাহলে বকেয়া আয় বা রাজস্ব যদি আমরা সমন্বয় দাখিলা করি কি হবে? আয় বৃদ্ধি পাবে, সম্পদে বৃদ্ধি পাবে। তোমরা পড়ো একবার করে, দেখবা পড়া হচ্ছে ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে ভাই? কুড়িনটা আরেকবার একটু বলেন। এখানে কুড়িন সঞ্চিতি অবচয় দুইটাই হচ্ছে ব্যয়। সামিউল, দুইটাই হচ্ছে কি ব্যয়। তার মানে ব্যয় যদি বাড়ে তাহলে সম্পদ কি করবে? হ্রাস পাবে। তাহলে সম্পদ কি করবে? হ্রাস পাবে। কারণ ব্যয়ের সাথে সম্পর্ক কার? সম্পদের। ব্যয় যত বাড়বে সম্পদ তত হ্রাস পাবে। তার মানে এই কুড়িন সঞ্চিতি এবং অবচয় দুইটার যদি আমরা সমন্বয় দাখিলা দেই তাহলে কি প্রভাব পড়তেছে? এখানে ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং সম্পদ হ্রাস পাচ্ছে। তার মানে ব্যয়টা বাড়তেছে, সম্পদ হ্রাস পাইতেছে। ওকে, এটা হচ্ছে তোমার স্বাভাবিক নিয়ম। যদি ব্যতিক্রম নিয়ম বলে যে অবচয়ের সমন্বয় দাখিলা না দেওয়া হলে তখন জাস্ট বিপরীত হয়ে যাবে। ঠিক আছে? সিম্পল। ওকে, তারপর আমরা চলে যাব ম্যাথ সলভিং এ। এবার আমরা ম্যাথ সলভ করব। আমিও শর্ট করে বলছি থ্যাঙ্কস। ওরে বাবা, থ্যাংক ইউ। এটা আমরা এই যে ট্যাঙ্কস, TNX, থ্যাঙ্কস, তারপরে কেমন আছেন, KMN, সো এইগুলো আমরা কি ছোটবেলায় ইউজ করতাম অনেক বেশি। এখন তেমন একটা ট্যাঙ্কস ইউজ করি না আমরা, তাই না? সে কেমন আছেন, সো KMN কেমন, ফোন, সব আমরা PICN ফোন, তাই না? এইগুলো তো আমরা সব শর্টকাট ইউজ করি ফেসবুকে, এবং এই ফেসবুকে চ্যাটিং এর মাধ্যমে আমরা যে কত কিছু শিখলাম এই জীবনে, তাই না? আমরা নতুন নতুন ইংলিশ আবিষ্কার করি, বাংলিশ। ওকে, সো আমরা এবার চলে যাব হচ্ছে ভাইয়া ম্যাথে। ভালো করে খেয়াল করো প্রত্যেকেই। সামিউল, সম্পদ যদি দেওয়া থাকে প্রশ্ন, ডিরেক্ট তোমার ব্যয়ের হচ্ছে কি হবে? জাবেদা হবে। তার মানে এই কোশ্চেন গুলোতে তুমি দেখবা প্রিভিয়াস এর ম্যাথ থেকে যত কোশ্চেন আছে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় কোথায় জানো? কারণ আমরা কোশ্চেনই ধরতে পারি না। এবং আমি তোমাকে হচ্ছে এমন ভাবে শিখাচ্ছি তুমি কোশ্চেন প্রথমেই 100% কনফিডেন্স নিয়ে ধরতে পারবা এবং সলভ করতে পারবা। জাস্ট মনে রাখবা প্রশ্নে যদি সম্পদ দেওয়া থাকে জাবেদা হবে ব্যয়ের, এই কনসেপ্টটা প্রথমে ধরবা। তাহলে দেখো এখানে 2012 সালের 1 জানুয়ারি 3 বছরের জন্য অগ্রিম বীমা প্রদান করা হয়েছে। এখন বলো অগ্রিম বীমা এটা কি সম্পদ না ব্যয়? সম্পদ। তার মানে সম্পদ যেহেতু দেওয়া আছে আমার জাবেদা হবে কিসের? ব্যয়ের। এবার দেখো কত টাকা দেওয়া? 3000 টাকা। কত টাকা দেওয়া? 3000 টাকা। 2012 সালের 31শে ডিসেম্বর সমন্বয় দেখলে কি হবে? 1 জানুয়ারি শুরু হয়েছে, 2012 সালের 31শে ডিসেম্বর শেষ হয়েছে। এক বছরে আমরা কতটুকু ব্যয় হয়েছে এটা দেখাবো। তার মানে দেওয়া আছে সম্পদ, জাবেদা হবে কিসের? ব্যয়ের। এখন 3 বছরের জন্য অগ্রিম বীমা দেওয়া হয়েছে, কত টাকা? 3000 টাকা। তাহলে এক বছরে কত হবে? 1000 টাকা। এক বছরে কত হবে? 1000 টাকা। এই 1000 টাকা তোমার জাবেদা হবে। ওকে, এখন আমরা জাবেদা হবে কিসের? ব্যয়ের। তার মানে এখানে বীমা খরচ বা বীমা দেওয়া আছে না? হ্যাঁ, বীমা খরচ অথবা বীমা ব্যয় হিসাব কি হবে? বীমা খরচ অথবা বীমা ব্যয় হিসাব হবে ডেবিট। ওকে, এবং এই যে অগ্রিম বীমা নামক সম্পদ এখানে কি হইতেছে? কমে যাচ্ছে। অগ্রিম ব্যয় বা অগ্রিম খরচ কি হচ্ছে? এখানে কমে যাচ্ছে। এবং টাকা হবে কত টাকা ভাইয়া? 1000 টাকা। 1000 টাকা খরচ, এখানে 1000 টাকারই কি হবে? জাবেদা হবে। আমাকে বলেন, প্রত্যেকেই বলেন বুঝতে পারছি কিনা? গট দ্য পয়েন্ট এভরিওয়ান? আমি কি বুঝাতে পারছি ক্লিয়ারলি? এবং অনেক শর্টকাট টেকনিক শিখাচ্ছি, জাস্ট মাথায় রাখো, সেভ করে রাখো। পরীক্ষার কোশ্চেন দেখলেই কি করবা? কনফিডেন্ট আনসার করে দিবা। ওকে, সো সবাই ক্লিয়ার কিনা আমাকে বলো তো? সো এখানে নেটওয়ার্কে খুব বেশি প্যারা দিচ্ছে, ডাটা ইউজ করতে হবে। এই সোহেল ভাই, আসেন। ঠিক আছে, দ্রুত আসেন। আটকে গেছে।
আসলে আপনারা তো সবাই দেখতে চায়। এটা তো মিথ্যা কথা। আপনি কবে ধরা দিবেন? এটা বাকি সব মিথ্যা কথা। না না, আমি কখনো মিথ্যা কথা বলি না। এটা ট্রু ভাই। এটা সত্যি কথা রে ভাই। আছে না? এই যে দেখো, সমন্বয় দেখলে যদি না পারো তাহলে বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না। ওকে, এবং যেভাবে শেখাচ্ছি হোপফুলি একদম ইজিলি তোমরা পারবা। ওকে, সো সাথে সাথে নোট ডাউন করবা আর আমার সাথে সাথে পড়বা। অনলাইন হলে কি হয়েছে, যদি এটা পারো তাহলে দেখবে ক্লাসের পরে ইনশাল্লাহ ক্লাসে শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি সম্পদ দেওয়া থাকলে যাবতীয় করতে পারবো ব্যয়ের? সবাইটা ক্লিয়ার? এখন দেখো পরের কোশ্চেনটা এখানে কি বলছে। এখানে বলছে যদি ব্যয় দেওয়া থাকে তাহলে যাবতীয় হবে কিসের? ব্যয় যদি দেওয়া থাকে তাহলে যাবতীয় হবে কিসের বলো তো? সম্পদের। জাস্ট এটার কি বিপরীত, তাই না? এখন দেখো যদি হচ্ছে ব্যয় দেওয়া থাকে, প্রশ্ন যদি ব্যয় দেওয়া থাকে, যদি ব্যয় দেওয়া থাকে যাবতীয় হবে কিসের? সম্পদের। ঠিক আছে, তার মানে ব্যয় দেওয়া থাকলে যাবতীয় হবে সম্পদের। এখানে একটা এক্সাম্পল দেখো, ভাড়া হিসাব 5,000 টাকা ডেবিট যে ছিল, বছর শেষে দেখা যায় 2,000 টাকা পরবর্তী বছরের সাথে সম্পৃক্ত, তাহলে সমন্বয় দেখলে কি হবে? ওকে, এখন দেখো এখানে ভাড়া, এটা কি মূলত একটা ব্যয় দেওয়া আছে, তার মানে যাবতীয় হবে কিসের? সম্পদের। এখন আমাকে বলো যাবতীয় যদি সম্পদের হয় তাহলে কি হবে? অগ্রিম, যেখানে তো ভাড়া দেওয়া আছে তার মানে অগ্রিম ভাড়া হিসাব তোমার ডেবিট ভাইয়া পুরা। এই অগ্রিম ভাড়া হিসাব হয়ে যাবে তোমাদের ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব হয়ে যাবে ডেবিট, এবং এই যে ভাড়া কি হবে? ভাড়া হয়ে যাবে ক্রেডিট। কারণ এবার আমাদের ব্যয় দেওয়া আছে, আমরা যাবতীয় করলাম কিসের? সম্পদের। ক্লিয়ার? তাহলে এই যে ক্রেডিট। এখন আমাকে বলো তো এখানে সম্পদ আছে কতটুকু? এখানে ভাড়া নামক ব্যয় আছে 5,000 টাকা আর পরবর্তী বছর আছে 2,000 টাকা, তাহলে এই 2,000 টাকা তোমার সম্পদ, এই 2,000 টাকা সম্পদের জাবেদা আমার দিতে হবে। ক্লিয়ার? তার মানে কোশ্চেনে যদি ব্যয় দেওয়া থাকে জাবেদা হবে কিসের? সম্পদের। এখন কোশ্চেনটা ভালো করে পড়ো, শুরুতে দেখা যাচ্ছে ভাড়া হিসাব 5,000 টাকা ডেবিট দিয়েছিল, তার মানে আমাকে বলো তো ভাই এখানে ভাড়া হিসাব, ভাড়া এটা কি সম্পদ না ব্যয়? অবশ্যই এটা খরচ বা ব্যয়। তাহলে ভাড়া হিসাব হচ্ছে তোমার একটা ব্যয়, যাবতীয় দিতে হবে কিসের? সম্পদের। তার মানে অগ্রিম ভাড়া নামক সম্পদ হিসাব ডেবিট এবং ভাড়া ব্যয় হিসাব ক্রেডিট। কত টাকা? 2,000 টাকা, কারণ এখানে সম্পদ আছে 2,000 টাকা। ক্লিয়ার? পরবর্তী বছরের। ওকে, সুমাইয়া বুশরা, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট এবং ভাড়া হিসাব ক্রেডিট। থ্যাংক ইউ সো মাচ হ্যাপি। ভাড়া ব্যয় বা খরচ। ওকে, সো ভাড়া আবার তোমরা হচ্ছে ইংরেজি বাংলিশ লিখছো ভাড়া, BICRA ভাড়া। ওকে, এখন আমরা আর দুইটা জিনিস একটু শিখাই দিই, মনে রাখবা। সেটা হচ্ছে যদি দেখো কোশ্চেন আয় দেওয়া আছে, যদি দেখো কোশ্চেন আয় দেওয়া আছে তাহলে যাবতীয় হবে হচ্ছে দায়ের। যদি আয় দেওয়া থাকে তাহলে যাবতীয় হবে দায়ের, এবং যদি হচ্ছে কোশ্চেনে দায় দেওয়া থাকে তাহলে যাবতীয় হবে কিসের? আয়ের। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সমন্বয় দাখিলার ম্যাথের প্রবলেমগুলো তোমরা এইভাবে সলভ করবা। সো কামরুন নাহার স্বর্ণা বলছো ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ কামরুন নাহার। এখন আমরা কিছু কোশ্চেন সলভ করবো একটা একটা করে, দেখি আমরা যা শিখলাম এখন পারি কিনা আগে। সো লেটস স্টার্ট। সো প্রত্যেকে ট্রাই করবা। ওকে, ইমাম মাহমুদ ঢালি, আবু সুফিয়ান ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ ভাই। ওকে, এখন ধুমসে হচ্ছে আমরা কোশ্চেন সলভ করবো, দেখি কে কে পারি। প্রথম কোশ্চেনটায় কেন সমন্বয় জাবেদা লিখনের প্রয়োজন, অর্থাৎ কেন আমরা সমন্বয় দেখলে শিখলাম ভাই, কেন শিখলাম বলো। তার মানে শুরুতে আমার জানা লাগবে যে কেন সমন্বয় দেখলে এটা দেওয়া হয়। ওকে, আনসার করে ফেলো তো দেখি পারি কিনা। এখানে এক হিসাবকালের বেশি সময়ের জন্য লেনদেন সংগঠিত হলে ডেবিট সমূহ ক্রেডিট সমান করা, তার মানে ডেবিট সমূহকে ক্রেডিট এই দুটো সমান করা কাজ কার? রেওয়া মিলের। বছর শেষে নামিক হিসাব বন্ধ করা এই কাজ করে কে? সমাপনী দাখিলা। হিসাবের ভুল যে সমূহ শুদ্ধ করা এই কাজ করে কে? সংশোধনী দাখিলা। তাহলে ভাই কোনটা হবে? শুরুরটা। মানে কি এক হিসাবকালের বেশি সময়ের জন্য লেনদেন সংগঠিত দ্বারা বোঝাচ্ছে যে তোমার একাধিক বছর যদি হিসাব প্রভাবিত হয়ে যায় তখন সেটা হয়ে যাবে অগ্রিম। আর আমরা অগ্রিম ব্যয়, অগ্রিম আয় এগুলোর জন্য কি সমন্বয় দাখিলা দেই? দেই বলো, এটার জন্য দেই না? তাহলে সবাই ক্লিয়ার কিনা কনসেপ্টটা বলো তো। একজনে বলছে সি নাম্বার, হ্যাপি বলছে সি নাম্বার, বছর শেষে নামিক হিসাব বন্ধ করার জন্য। এখন এই কোশ্চেনটা যে ভুল করলাম, আমি ব্যাখ্যাও দিলাম সাথে সাথে, তারপরে সবাই সি নাম্বার আনসার করছো, মানে কি? মানে এখানে না বুঝে কি আনসার করো তোমরা? মানে এখান থেকে কোনো প্রশ্নই আসে না। বছর শেষে নামিক হিসাব বন্ধ করার জন্য আমরা কি দেই? সমাপনী দাখিলা দেই, এবং সমাপনী দাখিলার টপিকটা পড়ানো হয়েছে তাই না?
তারপর এটা ভুল কেন হলো বলো তো? সমাপনী দাখিলা দেয় আমরা কিসের জন্য? নামিক হিসাবের জন্য। এখানে আয় ব্যয় আমরা বন্ধ করে দেই, ঠিক আছে? ডেবিট ক্রেডিট সমানের জন্য আমরা কি করি? রেওয়া মিল করি। আমি যেটা আনসার হবে ওইটা বাদ দিয়ে পরবর্তী 3টা অপশন ব্যাখ্যা করছি। পরেরটা দেখো, শেষেরটার জন্য আমরা সংশোধনী দাখিলা দেই। তাহলে বোঝাই যাচ্ছে যে ক নম্বর আমি না পড়েও আনসার দিতে পারি, কারণ এই 3টা যেহেতু হবেই না, ক নম্বরটা 100% আনসার হবে। একটু আগে শিখলাম যে সমন্বয় দাখিলার বিষয়বস্তু হচ্ছে মূলত অগ্রিম আর বকেয়া। তার মানে অগ্রিম এবং বকেয়ার জন্য মূলত আমরা সমন্বয় দাখিলা দিয়ে থাকি। এখানে স্পষ্ট বলছে এক হিসাবকালের বেশি সময়ের জন্য লেনদেন সংগঠিত হলে আমরা সমন্বয় দাখিলা দিই। তার মানে এক হিসাবকালের বেশি সময়ের জন্য লেনদেন সংগঠিত হলে সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো ভাই অগ্রিম খরচ অথবা অগ্রিম আয়, তাই না? আর অগ্রিম ব্যয়, অগ্রিম আয়, এর জন্য তো আমরা সমন্বয় দাখিলা দিয়ে থাকি, তাই দেই না? তাহলে আমরা কেন ভুল করলাম? আরিশা ইসলাম বলছো ভুল থেকে মানুষ শিখে। অবশ্যই, এই জন্য তারা থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কারণ হচ্ছে অবশ্যই ভুল করো, এই যে এটা ভুল করছো না, এটা আর জীবনেও ভুল হবে না। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। রেসপন্স বেশি বেশি করতে হবে। তুমি যদি অপশনগুলো পড়ে একবার করে কোশ্চেনটা পড়ে আনসার করার ট্রাই করো, ভুল হোক, দেখবা এই যে আমি অনেকগুলো কথা বললাম না, প্রত্যেকটা মাথায় সেভ হয়ে যাবে যে ভাইয়া এত কিছু বলছিল, প্রত্যেকটা ব্যাখ্যা করে দিচ্ছে, এটা আর জীবনেও ভুলবা না। ওকে, সো এই জন্য রেসপন্স করা লাগবে, ভুল হোক, আমরা ভুলের মাধ্যমে শিখবো। ওকে, ওকে, আমি ভুল করে থ্যাঙ্কস পাইছি। হ্যাঁ অবশ্যই, সবাই যারা যারা ভুল করছো থ্যাংক ইউ, কারণ হচ্ছে আমরা ভুলের মাধ্যমে শিখবো। 2 নম্বর যে কোশ্চেনটা, এটা 22-23 সেশন আসছে ঢাবিতে। এখন এই কোশ্চেনটা দেখো ভাইয়া, আইডেন্টিফাই করাটা অনেক টাফ ছিল পরীক্ষার হলে, অনেক টাফ ছিল, অনেক টাফ। কারণ এই কোশ্চেনটা দিছেই যাতে তুমি ঝামেলায় পড়ে যাও, এই জন্য। ওকে, আর সমন্বয় দাখিলার কোশ্চেনগুলো এই জন্য একটু কেয়ারফুলি সলভ করতে হবে, একটু মনোযোগ দিয়ে সলভ করতে হবে। এটা ভালো করে খেয়াল করো, 1 এপ্রিল 2023 তারিখে 3 বছরের জন্য প্রদত্ত বীমা প্রিমিয়াম 36,000 টাকা। আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাই, এই যে 36,000 টাকা দেওয়া আছে, মানে জাস্ট আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাই, একটু তোমাদের ঝালাই করতে চাই যে এই যে 36,000 টাকা দেওয়া আছে, এটা কি সম্পদ নাকি ব্যয়? মানে এটা একটু বলো, আমি হচ্ছে এটা সরাসরি ব্যাখ্যা করে দিতাম, বুঝাতাম, বাট তোমাদেরকে একটু দেখি যে আসলে ধরতে পারো কিনা। বলো এই 36,000 টাকা এটা কি সম্পদ নাকি ব্যয়? সম্পদ নাকি ব্যয় একটু বলো তো। মাজারুল ইসলাম হৃদয় বলছে ব্যয়, একজন বলছে সম্পদ। অবন্তী, মিথিলা বলছে সম্পদ, সুমাইয়া বুশরা বলছে সম্পদ, হ্যাপি বলছে সম্পদ, আমাদের ইবনে বলছে যে ভুল করলে শিখতে পারবো, যদি শিখতে চাও তাহলে ভুল করো। হ্যাঁ হ্যাঁ, এখানে ভুল করে যতবার সমস্যা নাই। এখন তোমরা হচ্ছে যুদ্ধ করতেছে সাগর, আর সাগর বলতেছে দায়। সাগর কি মানে মঙ্গল গ্রহ থেকে আসলা? সাগর মানে তুমি কি এতক্ষণ কি মঙ্গল গ্রহ ছিলে? মঙ্গল গ্রহ থেকে এখন পৃথিবীতে আসছো নাকি? ওকে, দেখি উত্তর না দিয়ে নিচ থেকে দিয়ে ভুল হলে সমস্যা কি? হ্যাঁ অবশ্যই হোক। এখন দেখো তোমাদের ভিতরে একটা মারামারি লেগে গেছে, কেউ বলতেছে সম্পদ, কেউ বলতেছে দায়। এখন আমি কি বলবো বলো? আমি কি সঠিকটা বলবো নাকি ভুলটা বলবো? অবশ্যই সঠিকটা বলবো। এখন দেখো এই কোশ্চেনটা তোমাদের একটু ঝামেলায় ফালানোর জন্য বলছে। এখানে যেহেতু 3 বছরের প্রদত্ত বীমা দেওয়া আছে, তার মানে 3 বছরের যেহেতু বীমা দেওয়া আছে, এটা অবশ্যই একটা সম্পদ। কিন্তু কোশ্চেনটা পুরোটা পড়তে হবে। এখানে বলছে 3 বছরের জন্য প্রদত্ত বীমা প্রিমিয়াম 36,000 টাকা বীমা খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। ভাই এখানে সম্পদ থাক, দায় থাক, এখানে আয় থাক, মূলধন থাক, যাই থাক, ওরা প্রশ্নে স্পষ্টভাবে বলে দিছে বীমা খরচ হিসাবে লিপিবদ্ধ করছে। তার মানে এখানে ডিরেক্টলি দেওয়া আছে ভাইয়া 36,000 টাকা তারা বীমা খরচ হিসাবে লিপিবদ্ধ করছে। তার মানে এটা কি একটা খরচ? এটা কি একটা খরচ? তার মানে দেওয়া আছে কি বলতো? দেওয়া আছে খরচ। তার মানে যদি খরচ বা ব্যয় দেওয়া থাকে তাহলে যাবে হবে কিসে? তাহলে যাবে হবে সম্পদে। ক্লিয়ার? তার মানে যদি তোমার ব্যয় বা খরচ দেওয়া থাকে যাবে হবে কিসে? সম্পদে। ধরে ফেললাম প্রথম লাইন। তারপর দেখো বলছে 30 এপ্রিল তারিখে লেনদেনের সমন্বয় দেখলে কি হবে? 1 এপ্রিল শুরু হয়েছে, 30 এপ্রিল শেষ হয়েছে, 1 মাসের আমরা সমন্বয় দেখলে দিব। তাহলে দেখো এই যে 36,000 টাকা, এই 36,000 টাকা দেওয়া আছে কয় মাসের? 3 বছরের। কয় বছরের? 3 বছরের। তাহলে 1 বছরে আসে কত টাকা? 12,000 টাকা। 1 বছরে আসে কত টাকা? 12,000 টাকা। যেহেতু আমার 1 মাসের দাখিলা দিতে হবে,
এই 12,000 টাকা 12 মাসের, তাহলে এক মাসের কত হবে? এক মাসের হবে 1,000 টাকা। তার মানে এখানে আমার কত? 1,000 টাকা হচ্ছে ব্যয়। যেহেতু ভাই ব্যয় দেওয়া আছে প্রশ্নে, যাবে হবে কিসের? সম্পদের। তার মানে অগ্রিম বীমা হিসাব ডেবিট, সম্পদ কত টাকা? 35,000 টাকা, এবং বীমা খরচ হিসাব কি করতে হবে? ক্রেডিট করে দিতে হবে। কত টাকা? 35,000 টাকা। দ্যাটস ইট, শেষ হয়ে গেল। তার মানে আমার দেওয়া আছে ভাইয়া ব্যয়, যাবে হবে কিসের? সম্পদের। তার মানে এখানে বীমা নামক ব্যয় হয়ে যাবে ক্রেডিট, এবং অগ্রিম বীমা হয়ে যাবে ডেবিট। যেহেতু সম্পদ বলছে, তার মানে এখানে 1,000 টাকা আমার খরচ, বাকি যেই 35,000 টাকা আছে এখানে 36 থেকে 1 মাইনাস করলে কত হয়? 35। এই 35,000 টাকা তোমার সম্পদ আছে, আর আমরা যাবতীয় দিচ্ছি কিসের? সম্পদের। কারণ কোশ্চেনে দেওয়া আছে ব্যয়, যাবতীয় কিসের? সম্পদের। এখন এই কোশ্চেনটা কেউ ধরতে পারে নাই পরীক্ষার হলে, অনেক টাফ ছিল। এখানে ব্যয় দেওয়া আছে নাকি সম্পদ দেওয়া আছে এটাই ধরতে পারে নাই। এখানে ক্লিয়ারলি বলে দেওয়া আছে বীমা খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। তার মানে ভাই এখানে খরচ দেওয়া আছে যাবতীয় সম্পদের, অগ্রিম বীমা ডেবিট, বীমা খরচ ক্রেডিট। টাকা কত হবে? 35,000 টাকা, কারণ সম্পদ এখানে 35,000 টাকা। ঠিক আছে? এখন আমাকে বলো যে এটা হচ্ছে কে কে আনসার করছি ব্যয় হিসাব অলার কারেক্ট। থ্যাংক ইউ সো মাচ। তাদের জন্য থাকবে স্পেশাল একটি গিফট আমার পক্ষ থেকে, এবং এই গিফটটি নিয়ে যাবো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর এসে দেখা করো, ভাই আমি একটা গিফট পাওয়ান আপনার কাছ থেকে, আজকে দিয়ে দেন গিফটটি। ঠিক আছে? যারা যারা আনসার করছে থ্যাংক ইউ, যারা যারা পারি নাই তাদেরকে আরো বেশি বেশি থ্যাংকস। ওকে, আরেকবার একটু বলেন ভাইয়া এক মাস কেন বুঝাই দেন। রাহিমাহি, দেখো এখানে শুরু হয়েছে 1 এপ্রিল, 30 এপ্রিল হচ্ছে শেষ হয়েছে। তার মানে শুরু হয়েছে 1 এপ্রিল, 30 এপ্রিল শেষ হয়েছে। তাহলে কয় মাস? এখানে কয় মাস? 1 বছর। এপ্রিল 1 তারিখ থেকে এপ্রিল 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কি 1 বছর নাকি 1 মাস? 1 মাস। তাহলে 1 মাসের হচ্ছে কি আমার খরচ বের করতে হবে, 1 মাসের খরচ, আর বাকি যা আছে সব কি সম্পদ। তাহলে দেখো এখানে দেওয়া আছে 3 বছরের বীমা প্রিমিয়াম। 3 বছরের যদি বের করি আমার 1 বছর আসে 12,000, 3 বার 36, তার মানে 1 বছরে আসলে কত টাকা? 12,000 টাকা। কত টাকা? 12,000 টাকা। তাহলে আমার যদি 1 মাসের ব্যয় বের করতে হবে, 1 মাসের ব্যয় আসে কত? 1,000 টাকা। ওকে, এখন দেখো এখানে সম্পদ আছে টোটাল এই 36 থেকে আমি 1,000 টাকা ব্যয় বাদ দিয়ে দিলে আর বাকি যেটা থাকে ওটা হলো সম্পদ। ওকে, তার মানে এখানে ব্যয় দেওয়া আছে যাবতীয় কিসের? সম্পদের। বীমা নামক ব্যয় দেওয়া আছে যাবতীয় সম্পদের। তার মানে অগ্রিম বীমা হিসাব ডেবিট এবং বীমা খরচ ক্রেডিট। অগ্রিম বীমা হিসাব ডেবিট, বীমা খরচ ক্রেডিট। এখানে 35,000 টাকা সম্পদ, আর বাকি হচ্ছে 35,000 টাকা সম্পদের আমরা যাবতীয় দিচ্ছি, দেখাই দিব। আর ওই 1,000 টাকা হচ্ছে তোমার খরচ ছিল। ওকে, এই কোশ্চেনটা আসছে এবং তোমরা দেখবা এই কোশ্চেনটা বারবার। ঠিক আছে, এখন আমরা যে কোশ্চেনটা সলভ করতে যাচ্ছি, তোমরা জানো যদি আমরা 20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করি, দেখবো এই কোশ্চেনটা অ্যাট লিস্ট 14 থেকে 15 বার আসছে। ইভেন এই কোশ্চেনটা আমার 23-24 সেশনে রিপিট হয়েছে, 21-22 সেশন থেকে হুবহু, 21-22 সেশন থেকে হুবহু, এবং অনুপার্জিত বা সমানে দেখা থেকে কোশ্চেন আসলে এখান থেকে আসার পসিবিলিটি অনেক বেশি। এবার দেখো অনুপার্জিত সমন্বয় দাখিলা, তার মানে অনুপার্জিত একটা কি ছিল? দায়। এটা যদি আমরা সমন্বয় দাখিলা করি আমার কি হবে? আয় বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে, এবং দায় কি করবে বলতো? দায় হচ্ছে হ্রাস পাবে। ব্যতিক্রম নিয়ম দেয় নাই, এখানে ব্যতিক্রম নিয়ম দেয় না, আমাদের স্বাভাবিক নিয়ম দিছে। তার মানে কি দায় হ্রাস পাবে। অনুপার্জিত আয়, এটার মনে রাখবা বিকল্প নামগুলা, সেটা হচ্ছে অনুপার্জিত, অনর্জিত অথবা অগ্রিম আয় বা রাজস্ব। তার মানে অনুপার্জিত যা, অনর্জিত তা, এবং অগ্রিম আয় কি সেম জিনিস। এখন এটা আমরা যদি সমানে দাখিলা করি তাহলে আয় বাড়বে এবং কি করবে? দায় হ্রাস পাবে। আমরা সেই শুরুতে শিখছি যে অগ্রিমের ক্ষেত্রে একটি পক্ষ বাড়বে আরেকটা কমবে। তার মানে বাড়বে কোনটা? অস্থায়ী হিসাবটা। এখানে আয় বৃদ্ধি পাচ্ছে এবং দায় হ্রাস পাচ্ছে। কঠিনটা দেয় নাই, একদম সহজটা দিছে। এবং এটা থেকে প্রতি বছর কোশ্চেন আসতেছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। এটা থেকে লাস্ট ইয়ারের কোশ্চেন আসছে, এগুলো সেশনে কোশ্চেন আসছে। ওকে, ওকে, তার মানে এখানে দায় হচ্ছে ভাইয়া হ্রাস পাবে এবং আয় বা রাজস্ব বৃদ্ধি পাবে। ওকে, এখানে দায় হ্রাস পাচ্ছে এবং আয় বা রাজস্ব বৃদ্ধি পাচ্ছে। সবাই বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, একটু মনে রাখবা। এখন আমরা ব্যতিক্রমটা শিখে ফেলি, যদি না দেওয়া হয় তখন আয় বা রাজস্ব হ্রাস পাবে, দায় কি করবে? বৃদ্ধি পাবে। ওকে, তারপরে দেখো নিচের কোনটির জন্য সমন্বয় যাবতীয় প্রয়োজন হয় না? আমরা জানি অগ্রিম বকেয়ার জন্য সমন্বয় দাখিলা দেওয়া হয়, এবং আরেকটা পয়েন্ট হচ্ছে তোমার কেন দেওয়া হয় জানো? আমরা জানি তো, সেটা হচ্ছে
অবচয় এবং হচ্ছে কুরিনের জন্য দেওয়া হয়। তাহলে বলছে নিচের কোনটির জন্য সমন্বয় দেওয়ার প্রয়োজন হয়। এখন এই কোশ্চেনটা একটু ভুল আছে, ঠিক আছে। সো কোশ্চেনটা এমন হতে পারে যে কোনটার জন্য সমন্বয় দেখলে দেওয়া না হয় না। এখন দেখো এখানে অগ্রিম প্রদত্ত বিমা একটা সম্পদ, বকেয়া খরচ একটা দায়, অবচয় একটা ব্যয়, এই তিনটার জন্য কি করা হয়, সমন্বয় দাখিলা দেওয়া হয়। বাট এই যে এটা দেখতেছে এখানে, এই যে অর্জিত আয় বা রাজস্ব, এটার জন্য দেওয়া হয় না, কারণ এখানে শুধুমাত্র একটা হিসাব আছে। দেওয়া হয় না কোনটার জন্য, অর্জিত আয় বা রাজস্ব। এখন দেখো এক পাগলাই লেখছে অবচয়, অবচয়ের জন্য বলে সমন্বয় দাখিলা দেওয়া হয় না। এই আমরা শেষে কি শিখলাম, যে অবচয় এবং কুরিন এই দুইটার জন্য আমরা সমন্বয় দাখিলা দিলাম না। আর এই দুইটা কিসের সাথে সম্পর্ক, সম্পদের সাথে, তাই না। কারণ অবচয় হচ্ছে স্থায়ী সম্পদের সাথে সম্পর্ক, আর কুরিনটা দেনাদারের সাথে সম্পর্ক, কারণ কুরিন কি করে, দেনাদারকে কমাই দেয়। ওকে, সেই দুটো তো আমরা সমন্বয় দাখিলা দিছি, তাই না। তো এখানে অগ্রিম প্রদত্ত বিমা, বকেয়া খরচ, অবচয় তিনটার জন্য সমন্বয় দাখিলা দেওয়া হবে, এবং হবে না কোনটার জন্য, অর্জিত আয় বা রাজস্ব। ঠিক আছে, তাহলে হবে না কোনটার জন্য, অর্জিত আয় বা রাজস্ব, কারণ এখানে একটা হিসাবেই বিদ্যমান। ঠিক আছে, আমরা জানি সকল প্রকার, এই যে এটা মূলত জানি যে অগ্রিম বকেয়ার জন্য সমন্বয় দাখিলা দেওয়া হয়, কিন্তু এছাড়াও অবচয় আর কুরিনের জন্য সমন্বয় দাখিলাটা দেওয়া হয়। সবাই বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি। এই যে দেখো তোমরা এই টপিকটা কত প্রবলেম হচ্ছে না মাঝে মাঝে একটু একটু করে, এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে ভাই, আজকে তো আমার মাথায় কিছুই ঢুকতেছে না, আর সেটা যদি বলো তাহলে হচ্ছে মাথায় একটা বাড়ি মারো, ঠিক আছে। কারণ হচ্ছে ঢুকতেছে না কেন, বলতেছে না, রেজাল্টের টেনশন করা যাবে না। ওকে, ক্লাস কমপ্লিট করো, তারপর হচ্ছে একসাথে সবাই মিলে মনোযোগ ধরবো, সমস্যা নেই। আগে তাহলে হচ্ছে টেনশন দূর হয়ে যাবে। তারপরে কোশ্চেনটা দেখো, অবচয়ের সমন্বয় দাখিলা না করা হলে নিচের কোনটি সত্য হবে। এই যে এবার দেখো ব্যতিক্রম নিয়ম, এখন বলছে যদি না করা হয়, তার মানে যদি না করা হয় তাহলে কি হবে। আমরা প্রথমে কি করব, প্রথমে সমন্বয় দাখিলা করব। তা আমরা নর্মালি জানি যে অবচয়ের যদি ভাই আমরা সমন্বয় দাখিলা দেই, তাহলে আমাদের অবচয় নামক ব্যয় বা খরচ কি করবে, এই অবচয় নামক ব্যয় বা খরচ বৃদ্ধি পাবে, তাই তো। অবচয় নামক ব্যয় বা খরচ তখন বৃদ্ধি পাবে, এবং এই খরচ যদি বৃদ্ধি পায় তাহলে সম্পদ কি হবে, সম্পদ হ্রাস পাবে, কারণ ব্যয়ের সাথে কার সম্পর্ক, সম্পদের। এবং আমি আরো শর্টকাট টেকনিকে বলছিলাম যেটা অগ্রিম ব্যয়ের মতো কাজ করে। এখন দেখো বলছে অবচয়ের জন্য যদি সমন্বয় দাখিলা করে, তাহলে অবচয় নামক ব্যয় বা খরচ বাড়বে এবং সম্পদ হ্রাস পাবে। কিন্তু কোশ্চেনে বলছে যদি না করা হয়, খেয়াল করো, যদি না করা হয়, যদি না করা হয় তখন কি হবে, বিপরীত হয়ে যাবে। তখন এই ব্যয় বা খরচ হ্রাস পাবে এবং সম্পদটা বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে ব্যয় বা খরচ হ্রাস পাবে মানে কি, ব্যয় কম দেখানো হবে। ঠিক আছে, এটা যদি ব্যতিক্রম নিয়ম আসে তাহলে কি, আগে সঠিকটা করবা তারপর ব্যতিক্রমটা করে ফেলবা। তার মানে এখানে ব্যয় বা খরচ কি হবে, ব্যয় বা খরচ তখন হ্রাস পেয়ে যাবে, এটা তখন হ্রাস পাবে, এবং এখানে তোমার কি সম্পদ বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক আছে, জাস্ট বিপরীত, জাস্ট বিপরীত হবে। ক্লিয়ার, এইটুকুই। ওকে, এইটুকুই। সবাই বুঝতে পারছি। ওকে, আই রিপিট। ওকে দেখো, যদি অবচয়ের সমন্বয় দাখিলা করি, আমরা শুরুতেই করছিলাম অবচয় হচ্ছে একটা ব্যয়, তার মানে আমরা সমন্বয় দাখিলা যদি অবচয় করি তাহলে অবচয় নামক ব্যয় বাড়বে, ব্যয় বাড়বে। এখন ব্যয় যদি বাড়ে তাহলে সম্পদ কি করবে, হ্রাস পাবে। এখন দেখো অবচয় সম্পর্ক কার সাথে, একটা স্থায়ী সম্পদের সাথে, এটা হতে পারে একটা আসবাবপত্রের সাথে। এখন তোমার অবচয় নামক ব্যয় যত বাড়তেছে, এদিকটা তোমার সম্পদ তত হ্রাস পাচ্ছে না। আর আমার সমন্বয় দাখিলার মেন টার্মটা কি ছিল, যে আমার হিসাবকালে কতটুকু ব্যয় হয়েছে, ব্যয় সংগঠিত হয়েছে, এটা দেখানোর নামই মূলত হচ্ছে সমন্বয় দাখিলা। তাহলে অবচয়ের যদি আমরা সমন্বয় দাখিলা দেই, তাহলে আমার কি হচ্ছে, ব্যয় বা খরচ বৃদ্ধি পাবে এবং সম্পদ হ্রাস পাবে। কিন্তু কোশ্চেনটা বলছে যদি না দেওয়া হয়, তো আমি বলছি এই না দেওয়া হয়, এটা যদি কোশ্চেন আসে, এটা হচ্ছে একটা ব্যতিক্রম নিয়ম। কি নিয়ম, ব্যতিক্রম নিয়ম। তার মানে যদি দেওয়া হয় এটা আগে বের করবা, তারপর না দেওয়া হলে কি হবে, দেওয়া হলে ব্যয় বাড়তেছে, সম্পদ হ্রাস পাচ্ছে। আর না দেওয়া হলে আমার কি হবে, তখন আমার ব্যয় বা খরচটা হ্রাস পেয়ে যাবে। এই হ্রাস পেয়ে যাওয়া তো মানে কমে যাওয়া, এবং সম্পদ কি করবে, বৃদ্ধি পেয়ে যাবে। জাস্ট এটার বিপরীত। তাহলে দেখো এই যে ব্যয়টা কি করবে, তখন কমে যাবে। ক্লিয়ার, ব্যয়টা তখন কমে যাবে। ওকে, ব্যয়টা তখন কি করবে, কমে যাবে। সবাই ক্লিয়ার। ভাইয়া যাবত এগুলোর কঠিন লাগে, এই জন্য আমি শর্টকাট টেকনিক শিখাইছি না, যে অগ্রিমের ক্ষেত্রে কোনো কথা নাই, একটা পক্ষ বাড়বে একটা কমবে, এবং কোনটা বাড়বে সেটাও বলে দিচ্ছি, অস্থায়ী হিসাবটা বাড়বে, স্থায়ীটা কমবে।
আর বকেয়া দুইটার ক্ষেত্রে কোনো কথা নাই, এখানে ভাই দুইটা পক্ষই বাড়বে। বকেয়া কি একটা সম্পদ, এখানে সম্পদও বাড়তেছে আয় বাড়তেছে। বকেয়া ব্যয় কি দায়, এখানে দায় বাড়তেছে ব্যয় বাড়তেছে। আর অবচয়ের কুড়ি, এই দুইটা হচ্ছে সম্পদের সাথে সম্পর্কিত। তার মানে ব্যয় বা খরচ বাড়লে সম্পদের হ্রাস পাবে। এই হচ্ছে তোমার পুরো ওভারঅল সমানে দেখিলা, একদম শর্টকাট টেকনিক অল্প সময় তোমার শিখে দিলাম, ঠিক আছে? ওকে, সো এবার দেখো আমরা কিছু কথা বলি, সেটা হচ্ছে মানুষের, ধরো মানুষের জীবন কখনো কোনো কিছুর জন্য থেমে থাকে না, কোনো কিছুর জন্য কি করে না, থেমে থাকে না। এখন দেখো তোমাদের যে এইচএসসি রেজাল্টটা দিবে, হয়তোবা তোমার যে এক্সপেকটেশন আছে যে আমি জিপিএ 5 পাবো, এরকম অনেকেরই আছে এক্সপেকটেশন আমি গোল্ডেন এ প্লাস পাবো। এখন দেখো তুমি যদি জিপিএ 5 নাও পাও, তাহলে কি তোমার জীবনটা কি থেমে থাকবে? এবং তুমি যেটা চাইতেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, এটা কি থেমে থাকবে? কখনোই থাকবে না। এই জন্য তোমার মনে রাখতে হবে, কোনো জিনিসের জন্য বা কোনো মানুষের জন্য মানুষের জীবন কখন কি করে না, থেমে থাকে না। ওকে, এখন জিপি 5 পাইলে কি তুমি আমাদের অনেক বড় কিছু করতে পারবা, অনেক কিছু করতে পারবা। তোমার যদি গোল্ডেন এ প্লাস থাকে, তাহলে কি তোমাকে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে নিবে? তোমাকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, তোমার হচ্ছে যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে যদি তুমি যা বলো যে আমার স্যার গোল্ডেন এ প্লাস, আমার হচ্ছে ভর্তিরা নিবে না। তো এটা অল্প সময়ের জন্য জাস্ট জিপিএ 5টা। এই জন্য জিপিএ 5 নিয়ে টেনশন না করি, আমরা জাস্ট পড়াশোনায় ফোকাস করি। আরেকটা বিষয় হচ্ছে এই রেজাল্ট দেওয়ার আগে বা পরে দেখবো যে অনেক মানুষ, বিশেষ করে পাশের বাসার আন্টি, এরা হচ্ছে তোমার কাছ থেকে জানতে চাইবে, কারণ তাদের উদ্দেশ্য তোমার একটি ভালো ফলাফল জানা বা শোনা, এটা না। তার উদ্দেশ্য হচ্ছে যে তুমি খারাপ করতেছো কিনা, এবং তোমাকে নিয়ে তারা টিটকারি করতে পারে কিনা, উপহাস করতে পারে কিনা, বারবার। এই জন্য তারা তোমাদেরকে জিজ্ঞেস করবে, বা এখন থেকে বলতেছে যে কিরে কালকে না তার রেজাল্ট দিবে, কালকে আবার রেজাল্ট দেওয়ার পর কিরে তার রেজাল্ট কি, জিপি 5 পাইছিস নি, পাইলি না কেন, এমন অনেক কথা বলবে। বাট মনে রাখবা যে এরা হচ্ছে, এদের স্বভাবই এরকম। আর তোমরা এগুলোতে কান দিবে না, এবং তোমাদের যেই রেজাল্টটা হোক এটা নিয়ে আলটিমেটলি সামনে আগানোর চেষ্টা করবা। এবং যেটা লাকে আসে, তুমি যেমন পরীক্ষা দিছো ঠিক সেম একটা রেজাল্ট তোমার আসবে। ওকে, যেমন পরীক্ষা দিছো রেজাল্ট ঠিক সেম একটা আসবে। এখানে জিপিএ 5 ডাজেন্ট ম্যাটার, এখানে গোল্ডেন এ প্লাস ডাজেন্ট ম্যাটার। তোমার রেজাল্ট যেমন হোক, তোমার টার্গেট থাকতে হবে যে আমাকে এখন ভালো করে প্রিপারেশন নিতে হবে, এবং প্রিপারেশন নিয়ে আমার যে টার্গেট, আমি আমার টার্গেটটা ফিল আপ করবো। সেটা যদি তুমি পূরণ করতে পারো, তাহলে তুমি আলটিমেটলি সাকসেস। তোমার যে লক্ষ্য আছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, ইন ফিউচারে ধরো তোমার অন্য কোনো টার্গেট থাকতে পারে, সেখানে জিপিএ 5 ম্যাটার করবে না তেমন একটা, ঠিক আছে? সো এই জিপিএ 5, জিপিএ 4 এগুলো বাদ দিয়ে জাস্ট তোমরা হচ্ছে কি করো, ফোকাস করো পড়াশোনায়। এখন কালকের জন্য কিছুটা হলেও তোমাদের টেনশন কাজ করতে পারে, তবে এই টেনশনটা তখনই তোমার কমে যাবে যখন তুমি পড়াশোনার মধ্যে থাকবে। এবং হচ্ছে যদি তোমার ধরো এমন কেউ থাকে গাইড করার মতো, যে তোমাকে হচ্ছে ইন্সপায়ার করবে, তার কথাগুলো শোনো। যে তোমাকে পজিটিভলি বা তোমাকে সাহস দেয়, তার কথা শোনো। যে টিটকারি করে, যে তোমাকে সবসময় হচ্ছে ভয় দেখায়, তাকে তুমি ইগনোর করে চলো। কারণ সে তোমাকে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বা সর্বোচ্চ 10 দিন বলবে, তারপর আর বলবে না, ভুলে যাবে এই ব্যাপারগুলো। তুমি নিজেও দেখবা যে এই রেজাল্টটা সর্বোচ্চ তোমার কয়দিন মনে থাকবে। ধরো হয়তো 10 দিন 15 দিন, যদি বেশি আহামরি খারাপ হয়ে যায়, হয়তো 1 মাস তোমার একটু খারাপ লাগতে পারে, পরবর্তীতে তুমি নিজেও ভুলে যাবা। এটা ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? এই জন্য প্রত্যেকে পড়াশোনায় ফোকাস করি এবং চেষ্টা করতে থাকি। ইনশাল্লাহ দিন শেষে যারা পরিশ্রম করতেছে সবার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে, ঠিক আছে? আমরা পার্মানেন্ট ভালো কিছু চাই, তাই না? সেটার জন্য অবশ্যই তোমাদের সামনের দিকে আগাতে হবে। ওকে, সেই জন্য চেষ্টা করো। ওকে, সো পাশের বাসার আন্টি কি বললো, এটা নিয়ে আমরা কেউ মন খারাপ করবো না আলটিমেটলি। সো নিজেরটা নিয়ে নিজের ভাবতে হবে, দিন শেষে নিজে ভালো কিছু করবে, দেখাই দিব তাদেরকে। যারা হচ্ছে তোমাকে নিয়ে টিটকারি করবে বা করতেছে, তাদেরকে হচ্ছে দেখাই দিবা। এবং তুমি এখনই চ্যালেঞ্জ গ্রহণ করো, তাদেরকে আমি ভালো জায়গায় চান্স পেয়ে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে তাদেরকে দেখাই দিব। চ্যালেঞ্জ নাও, ঠিক আছে? চ্যালেঞ্জ নাও, এখনই চ্যালেঞ্জ নাও। চ্যালেঞ্জ দিতে বলে তুমি আলটিমেটলি হচ্ছে জিতবে লাইফে, ঠিক আছে? হ্যাঁ সামিউল, অবশ্যই দোয়া করি। চ্যালেঞ্জ নাও এবং তাদেরকে দেখাই দিবা। এমন হচ্ছে প্রতিজ্ঞা করতে হবে এখন থেকে। তারপর দেখো বকেয়া জিনিসটা কি। তো বকেয়াটা আমরা শিখছি যে বকেয়াটা হচ্ছে ভাইয়া অলরেডি আমি সেবা দিয়ে ফেলছি, বাট এখনো আমাকে টাকা দেওয়া হয় নাই, এখন আমাকে টাকা পরিশোধ করা হয় নাই। আমরা এক্সাম্পল দিয়েছিলাম তোমাদের প্রিয় নায়ক জাহেদ খান এবং হচ্ছে কি আমাদের হচ্ছে হিরো আলম সাহেব, এই দুজনকে নিয়ে, তাই না? সো তারা হচ্ছে যদি কাজ করে সার্ভিস দেয়, তাদেরকে আগে টাকা দিবে না, কাজ করার পর টাকা দিবে, কারণ তারা ওই ক্যাটাগরির নায়ক। ওকে, তো এই বকেয়াটা হচ্ছে তুমি অলরেডি সেবা দিয়ে ফেলছো, বাট
তোমাকে এখনো কি করা হয়, টাকা পরিশোধ করা হয় নাই, টাকা দেওয়া হয় নাই, এটাই মূলত হচ্ছে বকেয়া আয়। তাহলে এখানে দেখতে হবে যে অর্জিত হিসাবে দেখানো হয়েছে, লিপিবদ্ধ হয়েছে, যদিও এখন গ্রহণ করা হয়নি, যদিও এখন কি করা হয়নি, টাকাটা গ্রহণ করা হয়নি, বা টাকাটা তোমাকে পরিশোধ করা হয়নি, বা টাকাটা তোমাকে দেওয়া হয়নি, এটাই মূলত হচ্ছে একটা বকেয়া আয়। ঠিক আছে সামিউল, এটা হচ্ছে মূলত একটা বকেয়া আয়। সাকিব চৌধুরী, ডিউ ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, ইনশাল্লাহ। এই যে সাকিবের মতো হচ্ছে টার্গেট থাকতে হবে। তুমি এখনো ধরে নিবা যে আমার জিপিএ যাই আসুক ডাজেন্ট ম্যাটার, আমি চান্স পাবো, এটা আমি দেখাই দিব, ওপেন চ্যালেঞ্জ করে দিবা। ঠিক আছে, দেখবো তোমার ধারে পসিবল। আর ভিতরে যদি ভয় কাজ করে, তাহলে এই যে এতদিন যা কষ্ট করে পড়তেছো না, দেখবে যে পরীক্ষার হলে গিয়ে একটা অ্যাপ্লাই করতে পারতেছো না। ভয় থাকা যাবে না, সাহস থাকতে হবে। ঠিক আছে, ওকে, সো ব্রো অল ক্লিয়ার। তার মানে কি অর্জিত হিসাবে দেখানো হয়েছে, লিপিবদ্ধ হয়েছে, যদি এখন গ্রহণ করা হয়নি। ভাই এই টপিকটা কঠিন, আমরা একটু বেশি পড়তেছি এই জন্য। ওকে, সো সবাই একটু ধুমছে, আমরা যেহেতু মোটামুটি বেসিক ক্লিয়ার এবং আরো কোশ্চেন প্র্যাকটিস করা আরো বেসিক ক্লিয়ার হবে, এই জন্য সবাই মনোযোগ দেয় এবং আমরা একটু দ্রুত গতিতে যাবো এখন, যেহেতু নামাজ আছে। সো আমরা ট্রাই করবো 30-এর আগে কমপ্লিট করে দেওয়ার। ঠিক আছে, রাহিম ওহি বলছো চান্স আমাকে পেতেই হবে, থ্যাংক ইউ। সো সাগর ক্লিয়ার, থ্যাংক ইউ। তো দেখো এটাও সেম কোশ্চেন যে আয় অর্জিত হয়ে গেছে কিন্তু নগদে গ্রহণ করা হয় নাই, তার মানে অলরেডি আয় অর্জিত হয়েছে, অলরেডি সেবা দিছো, টাকা নিয়ে আসো না, এটা প্রাপ্য তোমার, তার মানে এটা কি একটা বকেয়া আয়, এটা হচ্ছে বকেয়া। যদি আমরা বকেয়ার জাবেদা দেই, এটা যেহেতু প্রাপ্য, মনে রাখবা যেখানে প্রাপ্য হিসাব কি হবে, প্রাপ্য হিসাব ডেবিট হবে, এবং সেবা আয় হিসাব কি হবে, সেবা আয় হিসাব ক্রেডিট হবে, এবং এই যে সেবা আয় হিসাব কি হয়ে যাবে, এই সেবা আয় হিসাব হয়ে যাবে ক্রেডিট, যদি আমরা বকেয়ার জাবেদা দিই। ঠিক আছে, নরমাল জাবেদা। ওকে ওকে, সো গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। এই কোশ্চেনটা খুবই ক্রিটিক্যাল একটা কোশ্চেন এবং সমন্বয় দেখার অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঝামেলাপূর্ণ একটা কোশ্চেন। ঠিক আছে, এটা অনেকের মাথার উপর দিয়ে যায়। ঠিক আছে, অফলাইন স্টুডেন্টদের বলছিলাম এই কোশ্চেনটা যে আনসার করতে পারবে, সো তার জন্য কি থাকবে, একটা স্পেশাল পুরস্কার। সেই কথাটা বারবার বলি, তাই না আমি। সো তারপর দেখি সঠিক অ্যান্সার দিতে পারে নাই। ওকে, কিন্তু এটা খুবই সহজ, এবং যারা পারি একটু চেষ্টা করি, আর না পারি যারা, তারা একটু ট্রাই করি। আমি কি বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনি, ঠিক আছে, তাহলে হবে। এখানে দেখো ভালো করে খেয়াল করো, এখানে বলছে ভাইয়া যদি একটি নির্দিষ্ট অ্যান্টি, তার মানে যদি একটা স্পেসিফিক কোন অ্যান্টির ডেবিট দিক দ্বারা সম্পদ হিসাব বৃদ্ধি পায়, তাহলে ক্রেডিট দিক দ্বারা কি হবে। এখন তুমি একটু চিন্তা করো ভাই, যে সমন্বয় দাখিলার সম্পদ হিসাব বৃদ্ধি পাবে কোন কোন অ্যান্টিদের, একটু ট্রাই করো। সম্পদ আছে কোথায় কোথায়, সম্পদ আছে কোথায় কোথায়, সম্পদ আছে তোমার অগ্রিম ব্যয় আর বকেয়া, এই দুইটার মধ্যে দেখো সম্পদ ছিল, তার মানে অগ্রিম ব্যয়ের মধ্যে সম্পদ ছিল, এটা একটা সম্পদ হিসাব, এবং বকেয়া আয় এটা হচ্ছে একটা সম্পদ হিসাব। একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো। এখন দেখো এই অগ্রিম ব্যয়ের সমন্বয় থাকলে দিলে আমার সম্পদ হ্রাস পায়, তা আমার কোশ্চেনে বলছে সম্পদ বৃদ্ধি পাবে। ভাই এখানে তো অগ্রিম ব্যয়ের সমন্বয় থাকলে দিলে আমার সম্পদ হ্রাস পাচ্ছে, তার মানে এটা হবেই না। কোনটা হবে, বকেয়া। এখন বকেয়ার যদি সমন্বয় দাখিলা দাও, তাহলে তোমার কি হবে বলো তো, তাহলে এখানে সম্পদ বৃদ্ধি পাবে, এবং সম্পদ বৃদ্ধি পাবে, এবং এটার ক্রেডিট দিক দ্বারা কি হবে, এটার ক্রেডিট দিক দ্বারা ভাইয়া আয়ও বৃদ্ধি পাবে। দেখো কত সহজে আইডেন্টিফাই করা যায়, কিন্তু এটার জন্য কি করতে হবে, ভাবতে হবে, ভেবে তারপরে হচ্ছে আনসার করতে হবে। তো দেখো এটার হচ্ছে ডেবিট দিক দ্বারা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেম ভাবেই ক্রেডিট দিক দ্বারা কি হবে, আয় বৃদ্ধি পাবে, তাহলে কি হবে বলতো, আয় হিসাব বাড়বে। ওকে, আসো আমাদের এই কমেন্টে কাজ ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিকবো সে, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিকবো, আন্টির মেয়েকে তুলে আনবো, কারণ এতদিন জ্বালাতন করছে, সেই থ্রেড দিছে, সে বাংলা ছবির সেই মিশা সওদাগরের মতো হচ্ছে সেই 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 থ্রেড সে দিছে, এবং সেটা আঞ্চলিক ভাষায় খুবই ভালো লাগলো, তাই না। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিকবে এবং আন্টির মেয়েকে তুলে নিয়ে আসবে। আগে কামরুনহার স্বর্ণ বলছে ভাই আরেকবার বুঝান। কোশ্চেনটা ছিল যদি কোনো নির্দিষ্ট সমন্বয় অ্যান্টি ডেবিট দিক ধারা সম্পদ হিসাব বাড়ে, তবে ক্রেডিট দিক ধারা কোনটা বাড়বে। এখন ডেবিট দিক দ্বারা সম্পদ হিসাব বাড়বে, তুমি কি চিন্তা করো সমন্বয় দাখিলা অ্যান্টির মধ্যে কোন কোন জায়গায় সম্পদ ছিল, তার মানে অগ্রিম ব্যয় এখানে একটা সম্পদ ছিল, আর বকেয়া এখানে সম্পদ ছিল, আর বাকি সব জায়গায় তো তোমার দায় আর আয় ছিল, তাই না। তাহলে দেখো অগ্রিম ব্যয়ের সমন্বয় দাখিলা করলে আমার ব্যয় বাড়বে, সম্পদ হ্রাস পাবে। এখানে সম্পদ হ্রাস পাচ্ছেই, এখানে কি হচ্ছে, সম্পদ হ্রাস পাচ্ছেই,
তার মানে এটা তো হবেই না, বলছে সম্পদ বৃদ্ধি পাবে, এটা হবে না, তাহলে মাস্ট বকেয়া এটা হবে। এখন বকেয়ার যদি আমরা সমানে দাখিলা দেই তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে সম্পদ বৃদ্ধি পাবে, এখানে সম্পদ বৃদ্ধি পাবে এবং এখানে আয়ও বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে, তাই না? এখন দেখো এখানে হচ্ছে তোমার ডেবিট দিক দ্বারা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাহলে ক্রেডিট দিক দ্বারা কি হবে, আয় বৃদ্ধি পাবে। তো এটাই বলছে কোশ্চেনটা, ঠিক আছে? সুমাইয়া সবাই পারছে এটা, এটা সবাই পারছে, অ্যামেজিং, থ্যাংক ইউ সো মাচ। তাহলে তো মানে সবার জন্য পুরস্কার ব্যবস্থা করতে হবে। আটকে গেছে, সো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে থাকো, আমরা আরো কিছু কোশ্চেন সলভ করবো এবং এখানে আর 2-3টা ক্যাটাগরির ম্যাথ আসে, ওরা একটু দেখা দিব, সমস্যা নাই, আমরা চলে আসতেছি এখনই, জাস্ট একটু ওয়েট করে, হ্যাঁ। এতবার আটকে কেন যায় ভাই, এতবার আটকে কেন যায়? না না, আরেকবার দেন, আমরা 10 মিনিট ক্লাস নেব, 10 মিনিট নিয়ে কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো আমরা নামাজের আগে আজকে ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের আর কিছু কোশ্চেন সলভ করলে হয়ে যাবে, এখানে আর 2টা বা 3টা আমরা নতুন ক্যাটাগরির ম্যাথ পাবো, আর সো ফর ওগুলো প্র্যাকটিস করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো তাহলে হচ্ছে সবাই একটু মনোযোগ দিয়ে, এটা তাহলে ক্লিয়ার। সো এটা দেখো, এই কোশ্চেনটা খুবই ইজি, কারণ এটা একটা কোশ্চেন অলরেডি সলভ করা হয়েছে। এখানে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে অগ্রিম প্রদত্ত ভাড়া হিসাবের যে 32,000 টাকা, তার মানে এখানে যেটা দেওয়া আছে ভাইয়া অগ্রিম প্রদত্ত ভাড়া, তার মানে অগ্রিম যেহেতু দেওয়া আছে সম্পদ এখানে, তাই না? যেহেতু সম্পদ দেওয়া আছে, যাওয়া দাবে কিসের বলতো, ব্যয়, তাই না? সম্পদ দেওয়া থাকলে যাওয়া দাবে কিসের, ব্যয়। এখন দেখো বছর শেষে সমন্বয়ের পূর্বে 32,000 টাকা ভাড়া দেওয়া আছে, 1 তারিখে 4 মাসের অগ্রিম প্রদত্ত ভাড়া ছিল, তার মানে এই যে ডিসেম্বর 1 তারিখে 4 মাসের এই 32,000 টাকা ছিল 4 মাসের, তাহলে 1 মাসের কত হয় 8,000 টাকা, 1 মাসের কত হবে 8,000। ওকে, তাহলে আমরা 8,000 টাকা বের করলাম, এই 8,000 টাকা এখানে ব্যয়, যেহেতু হচ্ছে ভাই আমাদের অগ্রিম প্রদত্ত ভাড়া দেওয়া আছে, তার মানে অগ্রিম প্রদত্ত ভাড়া একটা সম্পদ দেওয়া আছে, যাবো দাবে কিসের, ব্যয়। তাহলে ভাড়া খরচ হিসাব কি হবে, ভাড়া খরচ হিসাব ডেবিট এবং অগ্রিম প্রদত্ত ভাড়া হিসাব হয়ে যাবে ক্রেডিট, এবং টাকার অ্যামাউন্ট হবে 8,000 টাকা। ক্লিয়ার? তার মানে ভাড়া হিসাব এখানে হইতেছে ডেবিট এবং অগ্রিম প্রদত্ত ভাড়া হিসাব হবে ক্রেডিট। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে ওকে ওকে, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ। তারপরে দেখো নিম্নলিখিত অ্যান্টি সময়ের মধ্যে কোনটি প্রধান সমন্বয়ের অ্যান্টি নয়। আমরা এই কোশ্চেনটা সলভ করে আমরা নতুন ক্যাটাগরি 2টা বা 3টা কোশ্চেন সলভ করে দেবো, তাহলে আমাদের ক্লাস আজকে শেষ হবে। ক্লিয়ার ভাই, হ্যাপি বলছো, থ্যাংক ইউ, হ্যাপি মানি হ্যাপি অলওয়েজ, তাই না? ওকে, তাহলে দেখো এখানে নিম্নলিখিত অ্যান্টি সময়ের মধ্যে কোনটি প্রধান সমন্বয়ের অ্যান্টি নয়। এই যে ভাই বারবার আমি বলতেছি 9 এই 9টা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবা, পরীক্ষার হলে গিয়ে এই যে আমি যে বারবার বলতেছি না 9 কোশ্চেনে দেখবো যে 9 বা না আছে কিনা, এবং আমার কথাটা স্মরণ করবো, ঠিক আছে? তাহলে হবে। তাহলে দেখো এখানে অগ্রপ্রদত্ত ভাড়া খরচ, এটা একটা আমাদের কি ছিল, সম্পদ ছিল। অর্জিত রাজস্ব, এটা শুধুমাত্র একটা আয়। বকেয়া খরচ একটা দায়, বকেয়া রাজস্ব একটা সম্পদ। তার মানে এখানে এটা কি সমন্বয় দাখিলের কোনো অ্যান্টি নয়, কারণ এখানে শুধুমাত্র একটা হিসাব আছে, আর তার নাম কি বলতো, আয় হিসাব, ঠিক আছে? তার নাম হচ্ছে আয় হিসাব। বাকিগুলো কি আমাদের, বাকিগুলো হচ্ছে সমন্বয়ের অ্যান্টি।
ওকে, এগুলো একই টাইপের কোশ্চেন। সমন্বয় দাখিলা প্রয়োজন হবে কখন? সো তোমরা প্রত্যেকে জানো যে সমন্বয় দাখিলাটা দেওয়া হয় হিসাবকাল শেষে। কখন দেওয়া হয়? হিসাবকাল শেষে। সমন্বয় দাখিলাটা কখন দেওয়া হয়? হিসাবকাল শেষে। আমরা এখন আরেকটা কোশ্চেন দেখব, চৈতি ট্রেডার্স, এবং এটা সমন্বয়ের দুর্বোধ্য কোশ্চেন, মানে কঠিন একটা কোশ্চেন, ঝামেলাপূর্ণ একটা কোশ্চেন। এইটা আমরা হচ্ছে এবার কি করব? এবার হচ্ছে সলভ করব। 9 না রাকিব ভাইয়া? 9 না। হ্যাঁ, সো এটা হচ্ছে মুখস্থ করে ফেলবা যে ভাই বলছিল কোশ্চেনে 9 বা না এটা আছে কিনা। ওকে, কারণ দেখো রিজনটা কি, কারণ প্রতি বছরেই মানে এটা যদি ভাবো যে ভাই এটা বারবার বলতেছেন, হ্যাঁ এই টাইপের কোশ্চেন আসতেছে। কারণ এরপরে আমরা যে কোশ্চেনটা দেখবো এটা লাস্ট ইয়ারে তোমাদের আসছে, এই যে 23-24 সেশনে এই কোশ্চেনটা আসছে চৈতি লিমিটেডের। ওকে, এই চৈতি লিমিটেড এই কোশ্চেনটা আসছে তোমাদের, তোমরা প্রত্যেকে জানো যে এখানে দেখো এখানে হচ্ছে কি বলছে, এখানে বলছে যে চৈতি লিমিটেডের ভুল ক্রমে বকেয়া সেবায়ের সমন্বয় সাধন করেনি। এখন বলো এখানে এটা ব্যতিক্রম নিয়ম, এখানে বলছে বকেয়া সেবায়ের, এই যে বকেয়া সেবা, এই যে বকেয়া সেবা এটার সমন্বয় সাধন করেনি, তার মানে ব্যতিক্রম নিয়ম, তাই না? ব্যতিক্রম নিয়ম এখানে ডিরেক্টলি বোঝা যাচ্ছে না। ভাইয়া আমার কমেন্ট কি দেখেন না? পাপ্পু মাহমুদ দেখে ফেলছে পাপ্পু। এই যে বকেয়া আয়ের সেবা সাধন বা সমন্বয় সাধন করেনি, এখানে বলছে সমন্বয় সাধন যদি না করে, তার মানে তোমাকে ডিরেক্টলি বলে না যে সমন্বয় দাখিলা না দেওয়া হলে বলছে সমন্বয় সাধন করেনি, তার মানে এটা ব্যতিক্রম নিয়ম। তো দেখো তোমরা বকেয়া সেবায় যদি আমরা সমন্বয় দাখিলা করি তাহলে আমার কি হবে? বকেয়া সেবা হচ্ছে একটা সম্পদ, তার মানে এখানে আমার সম্পদ বৃদ্ধি পাবে এবং সম্পদ বৃদ্ধি পাবে। আর হচ্ছে এই বকেয়া সেবায় এটা হচ্ছে একটা মূলত কি বলতো, এটা হচ্ছে একটা, এখানে আরেকটা কি আছে? আয় আছে, তার মানে আয়ও বৃদ্ধি পাবে। এখন যদি সমন্বয় সাধন করে তাহলে সম্পদ বৃদ্ধি পাবে, আয়ও বৃদ্ধি পাবে। যদি না করে তখন কি হয়ে যাবে? তখন তোমার সম্পদ হ্রাস পাবে, আয়ও হ্রাস পাবে। তাহলে কি হবে? এই সম্পদ কম দেখানো হবে। যদি আমরা না করি, যদি করি, ঠিক আছে, এটা হচ্ছে যদি করি তাহলে আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে এবং আয়ও বৃদ্ধি পাচ্ছে। আর যদি ভাইয়া না করি তখন এটার বিপরীত হয়ে যাবে, তখন সম্পদ হ্রাস পাবে, আয় হ্রাস পাবে। তাহলে কি সম্পত্তি কম দেখানো হবে। সবাই ক্লিয়ার? তো এটাই ছিল তোমাদের দুর্বোধ্য বা ব্যতিক্রম নিয়ম বা কঠিন নিয়ম, যেটা প্রিভিয়াস এর আসছিল, তাই না? সো এই 23-24 সেশনে এই কোশ্চেনটা আসছে, সো তোমরা জানো। সো এখানে একটা আছে স্বাভাবিক নিয়ম থেকে, আরেকটা আছে ব্যতিক্রম নিয়ম থেকে। সাগর বলছে আরেকবার বুঝান ভাইয়া, আই রিপিট। খুবই সহজ, এবং একটু আগে এই টাইপের একটা কোশ্চেন সলভ করছি। আমাকে বলো তো বকেয়া সেবা বলছে, এখানে আয় বলে না, তার মানে বকেয়া সেবা একটা কি হিসাব? সম্পদ হিসাব। এটার সমন্বয় দাখিলা দিলে আমার কি হবে? সম্পদ বাড়বে। কারণ বকেয়ার ক্ষেত্রে আমরা কি বলছি যে ভাই ইজি টেকনিক, যে বকেয়ার ক্ষেত্রে দুইটা পক্ষই বাড়ে, তার মানে এখানে সেবায় আয়ও বাড়তেছে আর হচ্ছে সম্পদও কি করতেছে? বাড়তেছে। এখানে আয়ও বাড়তেছে, সম্পদও বাড়তেছে। যদি সমন্বয় দাখিলা দেয় তাহলে সম্পদও বাড়তেছে, আয়ও বাড়তেছে। এখন বলছে সমন্বয় সাধন করেনি, আর যদি না দেওয়া হয় ব্যতিক্রম নিয়ম, তখন কি হবে? তখন সম্পদ হ্রাস পাবে, আয় হ্রাস পাবে। তো এখানে দেখো আয় হ্রাস পাবে, এটা দেওয়া নাই, দেওয়া আছে কি সম্পদ কম দেখানো হবে, তাহলে সম্পদ কম দেখানো হবে, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, খুব সহজ ছিল। হ্যাঁ, অ্যাটলিস্ট তোমাদের কালকে আমরা এই সারটা দিব, কালকে ক্লাস বন্ধ থাকবে। আর আশা করি রেজাল্টটা সবার মনের মতো যাতে রেজাল্টটা হয়, ঠিক আছে? সো আমরা এই দোয়াই করি। তো দেখো এখানে একটা কোশ্চেন আছে, 60,000 টাকা অগ্রিম ভাড়া পাওয়া গেল, তার মানে এটা যদি আমরা সমানে দাখিলা দেই বা আমরা যদি জাবেদা দেই। ওকে ভাইয়া ক্লিয়ার। সাগর থ্যাংক ইউ সো মাচ। ভাই আমাদের কি বুক লাগবে প্লিজ বলেন না। সোহান ভাই জিসান। সো বেশি এক্সারসাইজের জন্য অবশ্যই একটা নিতে পারো, কারণ এক্সারসাইজটা মেন, ঠিক আছে? তো দেখো এখানে যদি আমরা অগ্রিম ভাড়ার জাবেদা দেই, মানে এখানে নর্মাল জাবেদা চাইছে, এখানে সমানে দাখিলা চায় না, জাবেদা চাইছে। তার মানে অগ্রিম ভাড়ার যদি আমরা জাবেদা দেই তাহলে আমার অগ্রিম ভাড়া মানে কি নগদ টাকা আমি পেলাম, নগদান হিসাব কি হয়ে যাবে? ডেবিট। আর এই যে অগ্রিম ভাড়া বা অনপার্জিত, অগ্রিম ভাড়া আরেকটা নাম কি বলতো? অনপার্জিত। তার মানে ডিরেক্টলি অপশনে অগ্রিম না দিয়ে দিছে অনপার্জিত ভাড়ায়, অনপার্জিত ভাড়া হিসাব কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে? তার মানে নগদ ডেবিট 60,000 টাকা, অনপার্জিত ভাড়া হিসাব ক্রেডিট 60,000 টাকা, ঠিক আছে? ওকে, সো আমরা তোমাদের একটা তারিখের ম্যাথ শেখাবো এবং এই ম্যাথটার মাধ্যমে আজকের ক্লাস ইনশাআল্লাহ আমরা কমপ্লিট করব। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকে জানো যে এখানে পলিসি কতটাকে ক্রয় করা হয়েছে, এই টাইপের একটা কোশ্চেন প্রতিবার আসতেছে। কি হয়েছে? আমার শেষ হয়েছে, এটা কমপ্লিট করলে হয়ে যাবে। ওকে, আমি অলরেডি পিডিএফ আপলোড করে দিয়েছি, সেখান থেকে তোমরা কোশ্চেন এক্সারসাইজ করবা। এখানে বলছে
বিমা পলিসি কত তারিখে ক্রয় করা হয়েছে, তার মানে বিমা পলিসিটি তুমি কতদিন আগে ক্রয় করছে এটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। আমি কি বলছিলাম, যদি কোশ্চেন বড় হয় তাহলে শেষের অংশটুকু আগে পড়ে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এখানে আমার কি ক্যালকুলেশন করতে হবে। ওকে, তার মানে এখানে খেয়াল করো, বলছে বিমা পলিসিটি কত তারিখে ক্রয় করা হয়েছে। এখন দেখো 2016 সালের কোন এক তারিখে 4 বছরের জন্য 72,000 টাকার একটি বিমা পলিসি ক্রয় করা হয়েছে। তার মানে এই যে 72,000 টাকা, এই যে এটা ক্রয় করেছে 4 বছর, তার মানে এক বছরের কত আসে, 18,000 টাকা আসে মেবি। দেখো 4 18 72, তার মানে এক মাসে কত আসবে, তাহলে এক মাসে কত আসবে এটা আমাকে বের করতে হবে। এক বছরে কত আসবে, এক বছরে আমরা বের করলাম 18,000, তার মানে এটাকে আমরা ভাগ করে দিব কত দ্বারা, এই 18,000কে আমরা এক মাসের বের করলে ভাগ করবো কত দ্বারা, 12 দ্বারা। তার মানে 12 দ্বারা ভাগ করলে আমাদের কত আসে, একটু ক্যালকুলেশনটা করো। দেখো আমরা যদি এটাকে ভাগ করি তাহলে 150 টাকা আসে, ঠিক আছে, 150 টাকা আসে এক মাসে। এখানে আমরা শুরুতে বের করছি, দেওয়া ছিল হচ্ছে তোমার 72,000 টাকা, এটা হচ্ছে কত, 4 বছরের জন্য। তাহলে শুরুতে আমরা এক বছরেরটা বের করব, এক বছর হয়েছে 18,000 টাকা, যেহেতু আমাকে এক মাসেরটা বের করতে বলছে তার মানে আমাকে অবশ্যই এক মাসে কত টাকা এটা বের করতে হবে। তাহলে দেখো আমরা এই 18,000কে যদি 12 দ্বারা ভাগ করে দেই, এক মাসে আসে 150 টাকা। এখন এখানে সুন্দর করে দেওয়া আছে 31শে ডিসেম্বর 2016 তারিখে বিমা বাবদ ব্যয় হয়েছে 7,500 টাকা। এটা সমন্বয় করা হলে, তার মানে কোথায় এটা, এটা হ্যাঁ, এখানে হচ্ছে 7,500 টাকা। তো দেখো এই 7,500 টাকা এখানে তোমার সমন্বয় সাধন করে না, তার মানে এটাকে ভাগ করে দাও, তাহলে কত হয়, কত হয় দেখো 5 15 75, তার মানে এই যে 5 15 75 শূন্য হচ্ছে দুইটা আছে, তাই না, করে দিলে আমার হয়ে যাচ্ছে। তা দেখো 5 মাস আগে কি করছে, বিমা পলিসিটি ক্রয় করছে। এখন যদি এই টাইপের কোশ্চেন আসে না যে বিনিয়োগটি করা হয়েছে কতদিন আগে, বিমা পলিসিটি ক্রয় করা হয়েছে কতদিন আগে, এটা যদি বলে তাহলে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে ভাই একদম ডিসেম্বর থেকে তুমি হচ্ছে পেছন দিকে যাবে, কারণ এই টাইপের কোশ্চেনগুলোতে তোমাকে বলতেছে যে কতদিন পূর্বে তুমি বিমা পলিসিটি ক্রয় করছো, অথবা এটা বিনিয়োগ আসতে পারে, এই টাইপের বিনিয়োগের ম্যাথ আসতে পারে, তখন আবার বলবে যে কতদিন পূর্বে তুমি হচ্ছে বিনিয়োগ করা হয়েছে। তার মানে দেখো ভালো করে খেয়াল করে, এখানে কি 5 মাস বের হয়েছে, এই 5 মাস তোমাকে কি করতে হবে, এবার হিসাব করতে হবে ডিসেম্বর থেকে, মানে উল্টা মাস থেকে। তার মানে ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, তারপর কি আসে, তারপর হচ্ছে আগস্ট, তাই না। তাহলে আগস্টের 1 তারিখে কি করছে, এই পলিসিটি ক্রয় করছে। ওকে, সো এই টাইপের একটা ম্যাথ দেখবা যে তোমাদের র্যাপস বইতে দেওয়া আছে বা আমার যে শীট আছে সেখানে দেওয়া আছে। সো সেখানে দেখবা যে বিনিয়োগ দেওয়া আছে, এখানে দেওয়া আছে বিমা পলিসি, সেখানে দেওয়া আছে বিনিয়োগ। সো এই টাইপের কোশ্চেনগুলোই দেখবা যে প্রিভিয়াস এর আসছে, এইগুলো একবার দুইবার করে দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এগুলো আমরা অলরেডি কমপ্লিট করছি ভাড়া হিসাবগুলো, আর ঘুরে ফিরে যে টাইপের কোশ্চেনগুলো সলভ করলাম একই কোশ্চেন, তোমরা নিজেরা চেষ্টা করো। যদি দু এক জায়গায় প্রবলেম থাকে আমাদের হচ্ছে আবার কি থাকবে, সলভ ক্লাস থাকবে, সেখানে আমরা ইনশাল্লাহ সলভ করে দিব, ঠিক আছে। তারপরে আমরা ওভারঅল এখানে সমন্বয় দেখলে যেই কনসেপ্ট থেকে কোশ্চেন আসে এটা ক্লিয়ার করলাম, সবচেয়ে কঠিন টার্মগুলা, এবং এখানে ম্যাথগুলো আমরা ক্লিয়ার করছি। পাশাপাশি যেটা করলাম সেটা হচ্ছে এখানে কিছু ব্যতিক্রম ম্যাথ আসে, যেমন তারিখ বের করতে বলে। সো এইগুলো আমরা একটা একটা করে দেখাই দিলাম। সো তোমরা নিজেরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এই টপিকে তোমরা বস হয়ে যাবে। অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। সো সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এবং আগামীকালকের জন্য সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। প্রত্যেকের মনের আশা পূরণ হোক। বাট যেটা বললাম যে GPA 5 ডাজেন্ট ম্যাটার, এবং এটা বর্তমানে কোনো ব্যাপারই না, ঠিক আছে। তোমার যে এক্সপেকটেশন আছে সেটা অনুসারে অবশ্যই রেজাল্টটা আসবে, আর যদি না আসে মন খারাপ করার কোনো রিজন নাই। ওকে, সো সবার জন্য শুভকামনা।